এটা আপনি কি করলেন আপু? আমাকে কিস করলেন কেন? আপনি কি ভুলে গেছেন আপনি আমার ভাইয়ের হবু বউ? আমি মোটেও ভুলে যাইনি ঈশান যে আমি তোমার ভাইয়ের হবু বউ, কিন্তু আমি তো তোমার ভাইকে বিয়েই করতে চাই না। তাহলে হবু বউ কিসের? কী সব যা তা বলছেন আপনি? আপনাদের তো বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, এখন এসব কথা কেন বলছেন আপনি? কারণ আমি তোমার ভাইকে না, তোমাকে বিয়ে করতে চাই ঈশান। আমি তোমাকে অনেক ভালোবাসি। ঈশানের মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হলো। কি বলল তুলি? আর কয়েকদিন পরে তার ভাইয়ের সাথে বিয়ে, আর এখন বলছে তাকে ভালোবাসে। ছিছি, এসব কথা লোকে জানলে তার মান সম্মান নষ্ট হয়ে যাবে, তাদের পরিবারের উপর আঙ্গুল তুলবে। এটা কিছুতেই হতে পারে না। ঈশান তুলিকে বলল, দেখুন আপু, আপনাকে নিয়ে আমার মনে কখনো এ ধরনের চিন্তা আসেনি। আর তাছাড়া আমার ভাই জানলে কি ভাববে বলুন তো? সে হয়তো আমাকে ভুল বুঝবে। কে কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না ঈশান। আমি তোমাকে ভালোবাসি, মানে আমার তোমাকে চাই। এটা কিছুতেই সম্ভব নয়। কেন সম্ভব না? কারণ আপনি আমাকে পছন্দ করলেও আমি তো আপনাকেও সেই নজরে কখনো দেখিনি। আমি তো সবসময় নিজের ভাবি হিসেবেই আপনাকে কল্পনা করেছি। তাতে কি হয়েছে? এতদিন ভাবির নজরে দেখেছো, এখন থেকে বউয়ের নজরে দেখবে। এসব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে বিয়ের দিকে মন দিন। আর কয়েকদিন পরে আপনাদের বিয়ে। অবশ্যই বিয়ের দিকে মন দিব, কিন্তু সেই বিয়েটা তোমার সাথে হবে আমার। আপনার মাথা সত্যি খারাপ হয়ে গেছে। আপনি থাকুন, আমি গেলাম। ঈশান চলে যেতে নিলেই তুলি তার হাত ধরে টান দিয়ে আবার তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ঈশান ছটফট করে উঠল, কিন্তু তুলি সেদিকে পাত্তা দিল না। আরও নিজের কাছে টেনে নিয়ে এসে জড়িয়ে ধরল, ঠোঁটে গভীরভাবে কিস করতে লাগলো। ঈশান ছাড়তে চাইল, তার ঠোঁট কামড়ে ধরল তুলি। ঈশান ব্যথায় কুকিয়ে উঠল। বেশ কিছুক্ষণ কিস করার পর তুলি ছাড়ল ঈশানকে। ঈশান এখনো হতভম্ব হয়ে তাকিয়ে আছে তুলির দিকে। তুলি ঠোঁটের কোণে একটা মুচকি হাসি দিয়ে বলল, বিয়ে তো আমি তোমাকেই করব, পরিবারের সবাইকে কিভাবে ম্যানেজ করবে করো। কি বলতে চাচ্ছেন আপনি? আমি বিয়ে ভেঙে দিয়ে আপনাকে বিয়ে করব? তুমি কি করবে সেটা তুমিই ভালো জানো ঈশান। আমি শুধু আমার কথা জানিয়ে দিলাম তোমাকে, বাকি যা করার সেটা তোমাকেই করতে হবে। এবার তো আপনাকে আমি সত্যি পাগল বলে মনে হচ্ছে। ভালোবাসেন আপনি আমাকে, আর আমাকে বিয়ে ভাঙতে বলছেন? আমি কেন বিয়ে ভাঙতে যাব? আমি তো আপনাকে ভালোবাসি না। তুমি বিয়েটা ভাঙবে কারণ আমি চেয়েছি। আপনার চাওয়াতে কি যায় আসে? যেখানে বিয়ে আমার, সেখানে আমার নিজেরই মত নেই। আপনার কথাকে আমি বিয়ে ভাঙতে পারবো না। তুমি যদি বিয়ে না ভাঙো তাহলে এটা সবাইকে দেখিয়ে দেব। কি এটা? এতক্ষণ আমাদের মধ্যে যা যা হলো সব কিছু এখানে ভিডিও করা আছে, সবাইকে আমি বলে দিব তুমি আমাকে জোর করে কিস করেছো। ঈশান এবার হতভম্ব বাকরুদ্ধ হয়ে গেল। তুলি যে তাকে এইভাবে ব্ল্যাকমেল করবে সে ভাবতে পারেনি। এই ভিডিও যদি ঈশানের পরিবারের সবাই দেখে তাহলে যে সবাই তাকে ভুল বুঝবে, কারণ একটা মেয়ে কখনো আগে একটা ছেলের কাছে যায় না। ঈশান ভীষণ চিন্তায় পড়ে গেল, কি করে এই ঝামেলা থেকে মুক্তি পাবে। ঈশানকে ভাবতে দেখে তুলি বলল, এত ভাবাভাবির দরকার নেই, তোমার সাথে আমার বিয়েটা হচ্ছে এটাই ফাইনাল। পরিবারকে ম্যানেজ করার দায়িত্ব তোমার। এখন আমি আসি। এই বলে তুলি রেস্টুরেন্টের বাইরে চলে গেল। ঈশান বসে গভীর চিন্তায় ডুবে গেল। তুলি যে এত বড় ডেঞ্জারাস সে কখনো ভাবেনি। তুলি চলে যাওয়ার পরও ঈশান অনেকক্ষণ রেস্টুরেন্টের টেবিলে বসে রইল নিঃশব্দে। মাথার ভেতর সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে, চোখের সামনে একটা পর একটা ছবি ভেসে উঠছে। তুলি সেই কিস, তার কথা, আর সেই ভয়ঙ্কর ব্ল্যাকমেল। নিজের ঠোঁটে এখনো তুলির ঠোঁটের ছোঁয়া যেন লেগে আছে। বুকের ভেতর অদ্ভুত একটা ভয়ের সঙ্গে রাগ মিশে ঘুরছে। এই মেয়েটা কি আসলেই এমন ছিল, নাকি সে অন্য কারোর ফাঁদে পড়েছে? কিছুই বুঝতে পারছে না ঈশান। হঠাৎ মনে হলো যা হবার হোক, বাবার সঙ্গে কথা বলতেই হবে। এই ব্যাপারটা যত তাড়াতাড়ি থামানো যায় ততই ভালো। ঈশানদের বাড়ি রাত 9টা। বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে। ঈশান হঠাৎ দরজা ঠেলে ঢুকে পড়ল, মুখ গম্ভীর, চোখে ভয় আর রাগের মিশেল। কি রে ঈশান, এই মুখ কালো করে দাঁড়িয়েছিস কেন? বাবা, একটা কথা ছিল বলার, একটু জরুরি। সবাই থেমে গেল। ভাই রায়ান চামচ নামিয়ে তাকালো ওর দিকে। আবার কি ঝামেলায় পড়ছিস?
তোর মুখটা কেমন দেখাচ্ছে রে? বাবা, তুমি কি তুলি আপুর সঙ্গে ভাইয়ার বিয়েটা ভেঙে দিতে পারবে? মুহূর্তে ডাইনিং রুম নিস্তব্ধ। মায়ের হাতের গ্লাস থেমে গেল মাঝপথে। কি বললি তুই? তুলি আর রায়ানের বিয়ে ভেঙে দিতে? কেন রে, এমন কথা বলছিস কেন? কারণ আমি তুলিকে বিয়ে করতে চাই বাবা। কি বললি তুই ঈশান? তুই কি পাগল হয়ে গেছিস? যে মেয়ের সঙ্গে তোর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে তাকে তুই বিয়ে করতে চাস? তুই কি লজ্জা সম্মান সব ভুলে গেছিস ঈশান? আমার হবু বউকে তুই নিজের বউ বানাতে চাস? ছি! ভাইয়া, আমি জানি তুমি রাগ করবে, কিন্তু আমি চুপ থাকতে পারিনি। আমি সত্যি তুলিকে ভালোবাসি। ভালোবাসিস? এই ভালোবাসার নাম পাগলামি। আমি তোকে ভাই বলি, আর তুই আমার পেছনে এমন কাজ করছিস? ঈশান, এসব কি বলছিস তুই? তুই জানিস এই বিয়ে নিয়ে কত কষ্ট করেছি, কত কথা শুনেছি সমাজের লোকদের কাছে। এখন আবার তুই বলছিস বিয়ে ভেঙে দিতে? আমি জানি বাবা, তোমরা রাগ করছো, কিন্তু আমি এখন এই বিয়েটা হতে দিতে পারবো না। তুলি আপুকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। মুখ বন্ধ কর ঈশান, আর একটা কথা বলবি না। তুই যা বলছিস তা যদি বাইরে কেউ শোনে, আমাদের মুখ থাকবে না সমাজে। তুই জানিস তো তুই কে? ও এখন আমার হবু বউ, আর তুই আমার ভাই। ছি ঈশান, আমি ভাবতেই পারিনি তুই এমন নিচে নামবি। ভাইয়া, আমি নিচে নামিনি, আমি শুধু সত্যিটা বলেছি। আমি কাউকে ঠকাতে চাই না। যদি তুলি তোমাকে ভালোবাসতো আমি পিছু হটতাম, কিন্তু সে... থাম, তুই কি বলেছে সেটা আমি শুনতে চাই না। তুই এখনই ওসব বাবা বন্ধ করবি। এই মুহূর্তে যা, ঘর থেকে বের হয়ে যা আমার সামনে থেকে। একদম চুপ করো সবাই। ঈশান, তুই বুঝছিস তুই কি বলছিস? তুই নিজের ভাইয়ের বিয়ে ভাঙতে চাইছিস? এটা পাপ, এটা লজ্জা। বাবা, তুমি যদি না ভাঙো তবু বিয়েটা হবে না। আমি নিজে কিছু একটা করব, কিন্তু এই বিয়েটা হতে দেব না। এই বলে ঈশান রুমে গেল। সবাই স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। মায়ের চোখে জল, ভাইয়ের চোখে রাগ, আর বাবার মুখে হতাশার চাপ। রায়ন টেবিলে হাত মেরে বলল, আমি ওকে ছেড়ে কথা বলবো না। আমার নিজের ভাই আমার বউকে নিতে চায়। আজ আমি এই ব্যাপারটা শেষ করেই ছাড়বো। ঘরের ভেতর তখন শুধু টান টান নীরবতা। কেউ কিছু বলছে না, কেউ কিছু বুঝছে না। সবাই একসাথে বুঝতে পারলো না এই এক রাতে তাদের সংসারে কত বড় ঝড় বয়ে গেছে। অন্যদিকে ঈশান তার ঘরে দরজা বন্ধ করে বসে আছে। একদিকে পরিবারের রাগ, অন্যদিকে তুলির ব্ল্যাকমেলের ভয়। সে বুঝে গেছে এখন সে এমন এক ফাঁদে পড়েছে যেখান থেকে বেরোনো সহজ হবে না। সেদিন রাতে পুরো বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কারো মুখে কোনো কথা নেই, বাতাসে এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা ঝুলে আছে। রান নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে রাগে। মা কাঁদছে চুপি চুপি, আর বাবা বসে আছেন বারান্দায়, নিঃশব্দে বিড়ি টানছেন একটার পর একটা। কিন্তু এইসবের মাঝেই একটা ঘরে, ঈশানের ঘরে চলছে সবচেয়ে বড় যুদ্ধটা। ঈশান বসে আছে বিছানার কোণে, সামনে টেবিলে রাখা ফোনটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ফোনে আছে তুলি পাঠানো সেই ভিডিও। মনে পড়ছে তার কাপা ঠোঁট, তুলির হুমকি, আর সেই অসহায় মুহূর্তটা। বুকের ভেতর যেন কেউ পাথর বেঁধে দিচ্ছে। ঈশান ধীরে ধীরে উঠে আয়নার সামনে গেল। নিজের মুখটা দেখে নিজে চমকে উঠল। চোখ দুটো লাল, ঠোঁটে হালকা ক্ষত, মুখে ভয়, রাগ আর হতাশার মিশ্র ছাপ। ঈশান নিজের সাথে ফিস ফিস করে বলে, তোমরা আমাকে ভুল বুঝেছ জানি, কিন্তু আমি কি করতে পারতাম বলো? আমি চাইলেও কিছুই করতে পারিনি। তুলি এমনভাবে আমাকে ফাঁদে ফেলেছে যে এখন কিছু না বললেও দোষ, কিছু বললেও দোষ। একটু থেমে গভীর শ্বাস নিল সে। চোখের পানি গড়িয়ে পড়ল গালে। বাবা, মা, ভাইয়া, তোমরা যদি ওই ভিডিওটা কখনো দেখো তাহলে আমি আর তোমাদের সামনে দাঁড়াতে পারবো না। তোমরা ভাববে আমি নীচ, আমি বিশ্বাসঘাতক, কিন্তু আমি শুধু পরিস্থিতির শিকার। আমি কোনো অপরাধ করিনি। আস্তে আস্তে খাটের প্রান্তে গিয়ে বসে পড়ল সে। মাথা নিচু করে হাত দুটো শক্ত করে চেপে ধরল। আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে আমি সবচেয়ে ভয় কাকে পাই, আমি বলবো আমার নিজের পরিবারকে। কারণ তোমরা যদি আমার চোখের ভেতরটা না দেখে শুধু বাইরে যা দেখো তা বিশ্বাস করো, তাহলে
আমি সারা জীবন মাথা তুলে দাঁড়াতে পারবো না। একটু থেমে আবার বলল, তোমরা বরং আমাকে একটু ভুল বুঝে নাও, তাতে আমার কষ্ট হবে, কিন্তু তোমাদের চোখে আমি অপমানিত হব না। আমি সেই অপমানের ভার নিতে পারবো না বাবা। তোমরা শুধু আমাকে ক্ষমা করে দিও, আর কিছু চাচ্ছি না। এই বলে ঈশান বালিশের পাশে মুখ গুজে কেঁদে ফেলল নিঃশব্দে। চোখের জল ভিজিয়ে দিল চাদরটা। রাত তখন গভীর, বাইরে হালকা বাতাস বইছে, জানালার পর্দা দুলছে আস্তে আস্তে, কিন্তু ভেতরে ঈশানের হৃদয়ে সেই বাতাস পৌঁছাচ্ছে না। সেখানে শুধু একটাই শব্দ ঘুরছে, ক্ষমা করে দিও। রাত তখন প্রায় 2টা ছুঁই ছুঁই। চারিদিক নিস্তব্ধ, কেবল ঘড়ির কাঁটার টিকটিক শব্দটা যেন ঈশানের বুকের ভেতর কাটার মতো বিচ্ছে। চোখে ঘুম নেই, মনে কেবল আতঙ্ক আর অপরাধ বোধ। ঈশান এখনো বিছানায় বসে নিজের কথা ভাবছে, কিভাবে সে এক নিমিষে এই পরিবারের চোখে অপরাধী হয়ে গেল। হঠাৎ করে তার ফোনে টুং করে একটা মেসেজের শব্দ ভেসে এলো। ঈশানের বুক ধক ধক করে উঠল, ফোনটা কাঁপছে। হাত কাঁপতে কাঁপতে স্ক্রিনটা অন করতে চোখ বড় হয়ে গেল তার। স্ক্রিনে দেখা গেল তুলি আপুর নাম, আর সঙ্গে একটা পর একটা ছবি, কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ, ঠিক সেই মুহূর্তগুলোর যেগুলো সে চায় পৃথিবী কেউ কখনো না দেখুক। ঠোঁট কাঁপছে তার, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তার নিচেই একটা মেসেজে লেখা, যা করার তাড়াতাড়ি করো, বিয়ে ভাঙতে না পারলে কিন্তু এইসব তোমার পরিবারের কাছে পৌঁছে যাবে। তখন তাদের সামনে মুখ তুলে দাঁড়াতে পারবে তো ঈশান? চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। মাথার ভেতর যেন বিস্ফোরণ হলো এক মুহূর্তের জন্য। কিছুই বুঝতে পারল না ঈশান। পরের সেকেন্ডেই রাগে ফোনটা হাত থেকে ছুঁড়ে মারল দেওয়ালের দিকে। ফোনটা ছিটকে মেঝেতে পড়ল, ভেঙে গেল টুকরো টুকরো হয়ে। এসব আপনি কেন করছেন তুলি আপু? আমি জানি না আপনি কি পেতে চান এসব করে। একটু থেমে হাঁপাতে হাঁপাতে নিজের বুকে দিকে হাত রাখলো সে। যদি ভালোবেসে এসব করেন তাহলে শুনে রাখুন, এই ঈশানের ভালোবাসা আপনি কোনোদিনও পাবেন না। ভালোবাসা মানে জোর না, ভালোবাসা মানে সম্মান। আর আপনি যেটা করছেন সেটা ভালোবাসা না, সেটা জঘন্য, অন্যায়, নিষ্ঠুর ব্ল্যাকমেইল। চোখের কোণে রাগ আর অপমানের অশ্রু গড়িয়ে পড়ল। সে দেওয়ালে খুশি মারল জোরে। আমি কখনো আপনাকে ক্ষমা করব না, এই জীবনে না, পরের জীবনেও না। আপনি আমাকে ভাঙতে পারবেন না। আপনি হয়তো আমার পরিবারকে আমার বিরুদ্ধে দিতে পারবেন, কিন্তু আমার আত্মাকে কখনো জয় করতে পারবেন না। এই বলে ঈশান চুপচাপ বিছানায় বসে পড়ল। ভাঙ্গা ফোনটা মেঝেতে পড়ে আছে, স্ক্রিনে এখনো ঝলমল করছে তুলির শেষ মেসেজটা। বাইরে হালকা বাতাস বইছে, জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো পড়ে আছে ঈশানের মুখে, যেখানে ভয়ের সঙ্গে মিশে আছে এক ধরনের দৃঢ়তা। ঈশান জানে আগামী দিনগুলো হয়তো খুব কঠিন হবে, কিন্তু সে আর পালাবে না। এবার সে লড়বে নিজের সম্মান, নিজের সত্যের জন্য। রাতে সেই কান্না আর রাগের পরও ঈশান একটুও ঘুমাতে পায়নি। চোখে নিচে কালচে দাগ, মুখে ক্লান্তি। সারাত শুধু একটা কথাই মাথায় ঘুরছে, বাবাকে আবার বলতে হবে। কিছু একটা ব্যবস্থা না নিলে তুলি যে কোনো সময় ভিডিওটা পাঠিয়ে দেবে পরিবারের কাছে। সকালে সবাই নাস্তার টেবিলে বসেছে। মায়ের হাতে গরম লুচি, আলু ভাজা আর চায়ের গন্ধে ঘর ভরে আছে, কিন্তু ঈশানের ভেতরে কেবল ভয় আর দুশ্চিন্তা। সে ধীরে ধীরে টেবিলে এসে বসলো। বাবা পেপার পড়ছেন, ভাইয়া ফোনে কথা বলছে, মা চুপচাপ চা ঢালছেন। বাবা, একটা কথা ছিল বলার। আবার কোন কথা রে? সকাল সকাল মুখটা কেমন লাগছে তোর? রাতে যা বলেছিলাম তুলির সঙ্গে ভাইয়ার বিয়েটা ভেঙে দেওয়ার ব্যাপারে, আপনি কি ভেবেছেন কিছু? কথা শেষ হতেই পেপারটা ধপ করে টেবিলে রাখলেন বাবা। চোখ মুখ লাল হয়ে উঠল মুহূর্তেই। তুই আবার এই কথাটা বলছিস? তোর এত বড় সাহস হলো? আমি তোকে বারণ করেছিলাম না এই বিষয়টা আর মুখে আনবি না? তোর কানে কথাটা যায় না কেন ঈশান? বাবা, আমি যা বলছি তা কারণ ছাড়া বলছি না। আপনি যদি জানতেন। চুপ! আর একটা শব্দ বলবি না। তোর ভাইয়ের বিয়ে 1 মাস পর, আর তুই এখন এসে এসব পাগলামি করছিস? তোর লজ্জা বলে কিচ্ছু নেই? তুই কি করছিস রে ঈশান? নিজেকে কি বানিয়ে ফেলেছিস? আমি বলেছিলাম না বাবা, এই ছেলেটা একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নিজের ভাবি হতে যাওয়া মেয়েকে ভালোবাসে। ছি!
টেবিলে পরিবেশটা এক মুহূর্তে ভারী হয়ে গেল। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। ঠিক তখনই বাইরে থেকে ডোরবেলের আওয়াজ। এই সকালে আবার কে এলো? বাবা চুপচাপ চা শেষ করে বলেন, যা গিয়ে দরজা খোলো তো, না হলে কাজের মেয়েকে বলো। দরজার শব্দ শুনে গেল আর ভেতরে ঢুকলো তুলি। আজও আগের মতোই সাজানো, আত্মবিশ্বাসে ভরা, মুখে সেই চেনা হাসি। আসসালামু আলাইকুম আন্টি, আঙ্কেল। একটু সকালে চলে আসলাম, মনে কিছু করবেন না। আরে তুলিমা, এই সকালে? এসো, বসো মা, এসো। তুলি এসে টেবিলের পাশে বসলো। ঈশানের দিকে একবার তাকিয়ে মুচকি হাসলো। সেই হাসিটা এমন যেন কেউ ছুরি দিয়ে কেটে দিল ঈশানের বুক। তুলিমা, একটা কথা জিজ্ঞেস করব, তুমি রাগ করবে না তো? না না আন্টি, বলুন না কি হয়েছে। ঈশান যা বলছে সেটা কি সত্যি? তোমরা কি দুজন দুজনকে ভালোবাসো? তুলি এক মুহূর্ত থামলো, তারপর এমন একটা মুখভঙ্গি করলো যেন অনেক পুরনো কষ্টের কথা মনে পড়ছে। চোখ নামিয়ে নরম গলায় বলল, হ্যাঁ আন্টি, সত্যি বলছে। আমরা দুজন দুজনকে অনেকদিন ধরে ভালোবাসি। 2 বছর আগে থেকেই আমাদের সম্পর্ক, কিন্তু আমরা কাউকে বলিনি কারণ ভয় পেতাম সমাজ, পরিবার সবাই ভুল বুঝবে। একটু থেমে তুলির চোখে পানি জমার অভিনয় করে। আপনারা বুঝবেন না আন্টি, আমাদের সম্পর্কটা খুব গভীর। ঈশান আমাকে ছাড়া থাকতে পারে না, আমিও পারি না। ঈশানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, তুমি বাড়িতে কিন্তু বলো না ঈশান, আমাদের দুজনের সম্পর্ক কতটা গভীর, তাই না? এক মুহূর্তের জন্য ঘরের বাতাস যেন জমে গেল। সবাই চুপ। ঈশানের চোখে রাগ, অপমান আর অবিশ্বাস মিশে গেছে একসাথে। দাঁতে দাঁত চেপে সে চুপ করে বসে আছে, কারণ কিছু বললেই যেন আরো দোষী হয়ে যাবে। তাহলে সব সত্যি? তুমি ঈশানের সঙ্গে 2 বছর ধরে সম্পর্কে? না, আমি দোষী নই। পরিস্থিতি এমন ছিল যে। চুপ করো সবাই। এই লজ্জাজনক ব্যাপারটা আর একবার শুনলে আমি নিজে তোমার পরিবারকে ডাকবো। এই কি হচ্ছে আমাদের সংসারে আল্লাহ? নিজের ছেলে, নিজের হবু বউ, এ কেমন লজ্জার কাহিনী? সবাই তখন রাগে, লজ্জায় আর হতাশায় ভরে আছে। তখন তুলি মাথা নিচু করে কৃত্রিম কান্নার মুখ মুছছে, আর ঈশান নিঃশব্দে টেবিল থেকে উঠে চলে গেল নিজে ঘরে। চোখে রাগের আগুন আর বুকের ভিতর জ্বলা অপমান নিয়ে। সে জানে এখন যদি একটা শব্দ বলে, তুলি আবার নতুন নাটক বানিয়ে সবাইকে আবারও ভুল বুঝিয়ে দেবে। তার চোখে এখন শুধু একটাই শপথ, এই মিথ্যা সম্পর্কের পর্দা সে নিজেই খুলে ফেলবে, সত্যিটা প্রমাণ করেই ছাড়বে। আন্টি প্লিজ, এই বিয়েটা ভেঙে দিন। রায়ান ভাইয়ের সাথে আমার বিয়ে দিবেন না। আমি ঈশানকে ছাড়া বাঁচতে পারবো না। ওকে না পেলে আমি মরে যাব, নিজের জীবন শেষ করে ফেলবো। প্লিজ আপনারা আমার কথা বিশ্বাস করুন। তার কথা শুনে ঈশানের মা ভয়ে থমকে গেলেন, কণ্ঠটা কাঁপতে লাগলো। আল্লাহ না করুক মা, এমন কথা মুখে নিও না। আমরা ভাবছি কি করা যায়। বাবা সাহেবও গম্ভীর মুখে বলল। আচ্ছা, আমরা একটু ভেবে দেখি। ঈশানের মুখ ফ্যাকাশে হয়ে গেল, রাগে বুক কাঁপছে তার। মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, মা, তোমরা যা করার করো। কেউ উত্তর দিল না, শুধু ভারী নীরবতা। রায়ন চেয়ারের পেছনে হাত রেখে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর রাগে চেয়ারটা ঠেলে বেরিয়ে গেল ঘর থেকে। দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে গেল। ঈশানের চোখে ততক্ষণে জল টলমল করছে। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে, মনে মনে শুধু একটা কথাই বারবার বাজতে লাগলো। আমি জানতাম ও এমন কিছুই করবে, কিন্তু ভাবিনি ও এতটা নিচে নামতে পারে। ঘরে তখন শুধু তুলির মুখে মিষ্টি এক হাসি, একটা জয়ের হাসি, আর ঈশানের ভেতরে জমে থাকা এক অদৃশ্য ঝড়। বিকেল গড়িয়ে সন্ধ্যা। ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে আছে অদ্ভুত নীরবতায়। ঈশানের বাবা এদিক ওদিক পায়চারি করছেন, মুখে চিন্তার ছাপ, চোখে দ্বিধার রাগের মিশ্রণ। শেষ পর্যন্ত তিনি মোবাইল হাতে তুলে নিয়ে এক নম্বরে ফোন দিলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই সাহেব, একটু সময় পাবেন? ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই কি হয়েছে? একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি আজই যদি আসেন আমাদের বাসায়, খুব উপকার হয় আর কি। তুলি বাবা অবাক হলেও রাজি হয়ে গেলেন। আধা ঘন্টার মধ্যেই তিনি এসে হাজির, মুখে হাসি কিন্তু চোখে কৌতূহল। চেয়ার এগিয়ে দিয়ে বলেন, বসুন ভাই, কিছু কথা আছে। তুলির বাবা হাসতে হাসতে বলেন, বলুন ভাই, এমন কি জরুরি কথা যে এত তাড়াতাড়ি ডাকলেন? ঈশানের বাবা এক নিঃশ্বাসে বলে ফেলেন, ভাই, আমি ভাবছিলাম বিয়েটা রায়ানের সাথে না দিয়ে ঈশানের সাথে দেওয়া ভালো হবে।
তুলির বাবা হতভম্ব হয়ে গেলেন। চেয়ার থেকে প্রায় উঠে পড়লেন। কি বলছেন ভাই সাহেব? আপনি কি মজা করছেন? না ভাই, একদম সিরিয়াস বলছি। তুলি আর ঈশান একে অন্যকে ভালোবাসে অনেক দিন ধরেই। আজকেই জানলাম ব্যাপারটা। আমরা যদি জোর করে রায়ানের সাথে ওর বিয়ে দিই তাহলে বিপর্যয় ঘটবে। একই বাড়িতে ঈশানের সামনে থেকে তুলি যদি রায়ানের বউ হয় তখন কি হবে ভেবে দেখেছেন? ছেলে মেয়ের আবেগ, অপমান সবকিছু মিলিয়ে একদম বিপদে পড়ে যাব আমরা। তুলির বাবা স্তব্ধ হয়ে গেলেন, কিছুক্ষণ নীরবে চুপ রইলেন, তারপর বলেন, ভাই, ব্যাপারটা তো হঠাৎ শুনে আমি হতবাক। তবে যদি এমন হয় তাহলে সমাজের কথাবার্তা উঠবে। সমাজের কথা পরে দেখা যাবে, এখন ছেলে মেয়ের মান সম্মানই বড়। ঈশান তো ভালো চাকরি করে, ভালো ছেলে, আপনার মেয়ের কষ্ট হবে না। তুলির বাবা ভারী নিঃশ্বাস ফেলেন। ততক্ষণে তুলির মাও এসে বসেছেন। দুজনে একে অপরের দিকে তাকালেন, তারপর ধীরে বললেন, আচ্ছা ভাই, আপনি যেমন বলছেন তাই হোক, আমরা রাজি। সবাইকে চমকে দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হলো। কোনো ধুমধাম সাজসজ্জা আয়োজন কিছুই না, কেবল কাজী ডেকে এনে ঘরেই চুপচাপ তুলি আর ঈশানের বিয়ে হয়ে গেল। কাজী সাহেব কাগজে স্বাক্ষর নিয়ে চলে গেলেন। সবার মুখে হাসি, কিন্তু ঈশানের মুখে একটা গভীর শূন্যতা। চোখে রাগ, অপমান আর কষ্টে মিশ্র আগুন জ্বলছে। নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করে দিল ঈশান। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো, চোখে জল এসে গেল, কিন্তু সেটা গড়িয়ে পড়ার আগেই মুছে ফেল ও। মনে মনে বলল, আমাকে তুমি জোর করে বেঁধে রাখলে তুলি, কিন্তু ভালোবাসা জোরে হয় না। তুমি জিতেছ হয়তো, কিন্তু তোমার এই জয়ে আমি হেরে গেলাম না, তুমি নিজেই হারলে। দরজার বাইরে তখন আতরের গন্ধ ভাসছে। নতুন কোণে হাসির ঘর ভরিয়ে তুলেছে, আর ঘরের ভেতর এক ছেলের বুক ফেটে যাচ্ছে নীরবে। কাউকে কিছু না বলেই রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটা আর দূরের কুকুরের ডাক শোনা যাচ্ছে। ঘরের ভেতর মিলান আলোয় ঈশান বসে আছে বিছানার ধারে, মুখটা পাথরের মতো গম্ভীর, চোখের নিচে ক্লান্তি, কপালের অস্থিরতার রেখা। আজ তার নিজের জীবনের নিয়ন্ত্রণ যেন অন্য কারোর হাতে চলে গেছে। হঠাৎ দরজায় হালকা টোকা পড়ল। ঈশান, দরজাটা খোলো, আমি তুলি। ঈশান চোখ তুলে তাকালো, কোনো উত্তর দিল না। আবারও টোকা। ঈশান দাঁতে দাঁত চেপে দরজার দিকে এগিয়ে গেল, তারপর ঠাস করে দরজাটা খুলে দাঁড়িয়ে রইল, চোখে লালচে রাগের আগুন। এবার খুশি হয়েছেন তো আপনি? যা চেয়েছিলেন তাই তো পেলেন। আমাকে সবার সামনে ছোট করে ব্ল্যাকমেইল করে আপনি জিতে গেলেন, তাই না? তুলি চুপচাপ দাঁড়িয়ে আছে। আজ তার মুখে কোনো মেকআপ নেই, চোখের নিচে ক্লান্তির ছাপ, তবুও ঠোঁটের কোণে মৃদু এক ভয়ের কম্পন। ঈশান, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে ভালোবাসি। আমি শুধু চেয়েছিলাম তুমি আমার হও। আমি ভয় পেয়েছিলাম তোমাকে হারাবো বলে, তাই। ঈশান কটমট করে তাকালো, কথার মাঝেই কেটে দিল ওকে। একদম নাটক করবেন না। আপনার ভালোবাসা আমি দেখেছি। ভালোবাসলে কেউ এমনটা করে, ব্ল্যাকমেইল করে, অপমান করে, নিজের ইচ্ছা চাপিয়ে দেয়। তুলির চোখে জল টলমল করছে, কণ্ঠটা কাঁপছে। আমি সত্যিই তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ঈশান। তুমি বুঝতে পারছো না আমার কষ্টটা। আমি যা করেছি সেটা তোমাকে কাছে পাওয়ার জন্যই। ঈশান হেসে উঠল, তিক্ত এক হাসি। কাছে পাওয়ার জন্য না তুলি, এটা ভালোবাসা না, এটা একরকম জেদ, অসুস্থ অধিকার বোধ। আপনি ভালোবাসেন না আমাকে, ভালোবাসো শুধু নিজের ইচ্ছাকে। আপনার এই ভালোবাসা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। তুলি চোখ মুছছে ঈশানের দিকে এক পা এগিয়ে গেল। ঈশান প্লিজ, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, শুধু চেয়েছিলাম তুমি আমার হও। আমি তোমাকে হারাতে পারি না। ঈশান এবার পেছন ফিরল, কণ্ঠ নিচু কিন্তু গম্ভীর। হারানো জেতার খেলা নয় এটা তুলি, এটা একটা সম্পর্ক যেখানে বিশ্বাস থাকে, সম্মান থাকে। আপনি দুটোই ভেঙে দিয়েছেন। এখন আপনি আপনার স্বামী, এখন আমি আপনার স্বামী, হ্যাঁ কাগজে কলমে, কিন্তু হৃদয়ে না। আমি আপনাকে কোনোদিনও স্বীকার করতে পারবো না। তুমি ঘৃণা করো আমাকে, তাই না? ঈশান ধীরে ফিরে তাকালো, চোখে অদ্ভুত শূন্যতা। না, ঘৃণাও না, কারণ ঘৃণার জন্যেও কিছু অনুভব থাকতে হয়। আপনি আমার ভেতরে সেই অনুভূতিগুলো মেরে ফেলেছেন। এখন শুধু নীরবতা আছে আর অপমান। ঈশান, একটা সুযোগ দাও প্লিজ, আমি সব ঠিক করে নিব। ঈশান দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, এখন যান আপনি, আমি নিজের রাগ সামলাতে পারছি না। ভালো হবে আপনি ঘুমিয়ে পড়ুন,
আমি চাই না আজ কোনো কথা আমার মুখ থেকে বেরিয়ে আপনাকে অপমান করুক। তুলি চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ভাঙ্গা কণ্ঠে বলল, আমি সত্যিই তোমাকে ভালোবাসি ঈশান, বিশ্বাস করো। ঈশান আর কিছু বলল না, শুধু দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। দরজার ওপাশে তুলি নীরবে কাঁদছে, আর ভেতরে ঈশান তাকিয়ে আছে অন্ধকারের দিকে, একটা সম্পর্কের মৃত্যুর সাক্ষী হয়ে। বাইরে রাতের বাতাস ভারী হয়ে উঠেছে, আর ঘরের ভেতরে নীরবতার ভেতর ডুবে যাচ্ছে এক অপূর্ব ভালোবাসা। সকালের আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়ছে ঘরের ভেতর, হালকা বাতাসে পদ্মা দুলছে। বারান্দায় দাঁড়িয়ে আছে ঈশান, চুপচাপ নিঃশব্দ, চোখ দূরের আকাশে, মুখে ক্লান্তির চাপ, চোয়াল শক্ত হয়ে আছে, যেন ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলছে। এ সময় দরজা আস্তে করে খুলে ঘরের ভিতরে ঢুকলো তুলি, হাতে এক কাপ গরম কফি। তার মুখে অল্প হাসি, কিন্তু চোখের কোণে কিছুটা ভয়, কিছুটা অনুতাপও আছে। ধীরে ধীরে ঈশানের দিকে এগিয়ে এসে বলল, তোমার জন্য কফি এনেছি ঈশান, ভেবেছিলাম সকালে তোমার মনটা একটু ভালো হবে। ঈশান পেছন ফিরল না, বরং মুচকি হেসে নিচু গলায় বলল, আমার মন ভালো হবে? আপনি চান আমার মন ভালো হোক? তারপর হঠাৎ ঘুরে দাঁড়িয়ে চোখে চোখ রাখলো তুলির দিকে। আপনি আমার আশেপাশে ঘুরবেন না তুলি, একদম না। আপনাকে আমার একদম সহ্য হয় না এখন। তুলি কফির কাপটা টেবিলে রাখলো ধীরে, কণ্ঠ কাঁপছে, কিন্তু নিজেকে সামলিয়ে বলল, কেন ঈশান, তোমাকে ভালোবাসা কি আমার অপরাধ? আমি তো শুধু তোমাকে চেয়েছিলাম, এটাই কি এত বড় ভুল? ঈশান এক ধাপ এগিয়ে এলো, চোখে আগুন জ্বলছে। না, ভালোবাসা অপরাধ না, অপরাধ হয় তার কর্মে। আপনি যেভাবে আমাকে ভালোবাসার নামে জোর করেছেন, ব্ল্যাকমেইল করেছেন, সেটা অপরাধ। তুলি চুপ করে দাঁড়িয়ে আছে, ঈশানের কণ্ঠে রাগের সঙ্গে তীব্র যন্ত্রণা মিশে আছে। আপনি যদি আমাকে শান্তভাবে বলতেন, যদি সত্যি ভালোবাসার মতো আচরণ করতেন, তাহলে হয়তো আমি ভাবতাম, চেষ্টা করতাম মেনে নিতে। কিন্তু আপনি যা করেছেন সেটা ভালোবাসা না, সেটা একরকম দখলদারিত্ব। তুলির চোখে জল এসে গেছে, কণ্ঠ ভাঙা। আমি ভয় পেয়েছিলাম তোমাকে হারাবো বলে, তাই এমনটা করেছি। ভয়? আপনি ভয় পেয়েছিলেন? আপনার সেই ভয় আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে গেল। আপনি জানেন, ভালো মেয়ে কখনো ভালোবাসাকে অস্ত্র বানায় না। যে মেয়ে কারো সম্মান, কারো মানহানির ভয় দেখিয়ে নিজের ইচ্ছা চাপিয়ে দেয়, সে কখনো ভালো মেয়ে না তুলি। তুলির শরীরটা কেঁপে উঠলো, মাথা নিচু করে বলল, আমি খারাপ মেয়ে নই ঈশান, আমি শুধু তোমাকে চাইতাম। তাহলে আপনি বুঝে রাখুন, আমি কখনো সেই চাওয়ার অংশ হব না। আপনি আমার জীবনে জোর করে ঢুকেছেন, কিন্তু আমার হৃদয়ে জোর করে জায়গা পাবেন না। কারণ আমার ভালোবাসা কাউকে ব্ল্যাকমেইল করে দেওয়া নয় তুলি। আমার ভালোবাসা সম্মান শেখায়, অপমান নয়। তুলি কেঁদে ফেল, কাপটা তুলে নিতে গিয়েও হাত কাঁপছে তার। কফির ভেতরে ধোয়া মিশে গেল তার চোখের পানির সঙ্গে। ঈশান, আমি যদি সত্যিই তোমাকে ভালোবাসি, তুমি কি কোনোদিন ক্ষমা করতে পারবে না? ঈশান নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে কয়েক মুহূর্ত, তারপর ধীরে ধীরে বলল, হয়তো পারতাম, যদি আপনি আমার মনকে ধ্বংস না করতেন। এখন আমি শুধু আপনার মুখ দেখলে একটা শব্দ মনে হয়, অবিশ্বাস। তুলি আর কিছু বলল না, ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলল। বারান্দার বাতাসে তার মুখটা অচেনা লাগছিল। একটা সম্পর্ক যা শুরু হয়েছিল ভুলে, এখন ধীরে ধীরে তিক্ততায় ভরে উঠেছে, আর সেই তিক্ততার মাঝেই ঈশান নিজেকে হারাতে বসেছে, যার নাম ছিল বিশ্বাস। সকালের আলোয় ডাইনিং রুমটা ঝলমল করছে, টেবিলে সাজানো গরম গরম পরোটা, ডিম আর ধোয়া ওঠা চা। সবাই বসে আছে, ঈশানের বাবা মা আর ভাই রায়ন। কিন্তু আজকের পরিবেশটা অন্যরকম ভারী, কেউ ঠিক করে কথা বলছে না, যেন সবাই বুঝতে পারছে ঘরের ভেতর কিছু একটা ঠিক নেই। ঠিক তখনই তুলি রান্নাঘর থেকে খাবার নিয়ে এলো, মুখে ছোট্ট এক হাসি, কিন্তু সেই হাসিতে ক্লান্তি আর ভয় দুটো মিশে আছে। সে এসে ঈশানের সামনে দাঁড়িয়ে প্লেটে পরোটা দিতে গেলে ঈশান কাঁটা চামচ রেখে ঠান্ডা গলায় বলল, দরকার নেই আমার, আমি নিজে নিতে পারবো। ঈশান, আমি নিজেই দিতে চাচ্ছি, এটা আমার দায়িত্ব। ঈশান এবার চোখ তুলে তাকাল, রাগে তার চোখ দুটো যেন জ্বলছে। আমি বলেছি দরকার নেই, আপনি হাত লাগাবেন না আমার প্লেটে।
ঘরে হঠাৎ একদম নিস্তব্ধতা নেমে এলো। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ঈশানের দিকে। তুলির হাত কাঁপছে, চোখে জল টলমল করছে। ঈশানের মা প্রথমে বিশ্বাসই করতে পারল না যা শুনলেন। তিনি গলায় কঠিন স্বর এনে বলেন, ঈশান, এটা কি আচরণ? এ কেমন ব্যবহার করছো তুমি? নিজের স্ত্রী, তোমার বউ, ভালোবেসে বিয়ে করেছো, তার সঙ্গে এরকম আচরণ? ভালোবেসে বিয়ে করেছি, ভালোবাসা মাই ফুড। মা, আমি ওনাকে ভালোবাসি না, উনি আমাকে জোর করে বিয়ে করেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘরে যেন বজ্রপাত হলো। তুলির চোখে জল গড়িয়ে পড়ল। রায়ান চেয়ারে বসে উঠে দাঁড়ালো, চিৎকার করে বলল, কি বললি তুই ঈশান? জোর করে বিয়ে করেছে মানে? তুই এসব বলছিস কেন? ঈশান মুখ ফিরিয়ে নিল, চোখ নামিয়ে বলল, আমি যতটুকু বলেছি ততটুকুই জানলেই হবে, বাকি কারণ জানতে চেও না ভাইয়া। কেউ এখনো জানে না এই কথাগুলো, কিন্তু এই ঘরের সবাই নিঃশব্দ। ঈশানের বাবা কপাল কুঁচকে বলেন, ঈশান, তুমি বুঝে বলছো তো কি বলছো? বিয়েটা কি তোমার ইচ্ছায় হয়নি? না, হয়নি। তারপর এক ঝলক তুলির দিকে তাকিয়ে বলল, কেউ কাউকে ভালোবাসলে তাকে জোর করে নিজের করতে হয় না, কিন্তু কেউ কেউ ভালোবাসাকে অস্ত্র বানায়। ঈশান, আমি তো তোমাকে ভালোবাসি, তাই চুপ, আর একটা শব্দও না। ভালোবাসার নামে যেটা করেছেন সেটা অন্যায়। তুলি, আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। সবাই স্তব্ধ হয়ে গেল। মা কিছু বলতে গিয়েও থেমে গেলেন। ঈশান গভীর একটা নিঃশ্বাস নিয়ে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, মাথাটা ধরেছে। এই বলে সে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। মোবাইলটা হাতে নিয়ে দরজা ঠাস করে বন্ধ করে বেরিয়ে গেল। তুলি চুপচাপ দাঁড়িয়ে আছে, হাতের কোণে সেই খাবারের প্লেট এখনো ধরা, চোখের পানি পড়ছে পরটার থালার ধোয়া ওঠা চায়ের উপর। আর আশপাশের নীরবতায় যেন প্রতিধ্বনি হয়ে বাজছে ঈশানের সেই শেষ কথা, ভালোবাসা মাই ফুড। বাতাসটা যেন ভারী হয়ে গেল। ঘরে এক ধরনের অস্বস্তিকর নীরবতা নেমে এলো। ঈশানের মা ধীরে ধীরে তুলির দিকে তাকিয়ে বললেন, তুলিমা, মন খারাপ করো না। ঈশান হয়তো কোনো কারণে রেগে আছে, তাই এমন উল্টাপাল্টা ব্যবহার করছে। ছেলে তো আমার, জানি রাগ কমলে ঠিক হয়ে যাবে। তুলি মাথা নিচু করে হালকা হেসে বলল, না আন্টি, আমি কিছু মনে করিনি। ঈশানের মা কাছে এসে তার গালে হাত রেখে নরম স্বরে বলেন, আমি কি এখনো তোমার আন্টি আছি? আমি এখন তোমার শাশুড়ি মা, তাই মা বলেই ডাকো আমাকে মা। তুলির চোখে এক ফোঁটা জল লুকিয়ে পড়ল। আচ্ছা মা, ডাকবো। বাড়ির ভেতর সেই কথাগুলো প্রতিধ্বনির মতো বাজতে থাকলো। মা, তবে ঈশান তখন আর বাড়িতে নেই। সে মোটর বাইক নিয়ে চলে গেছে তার বন্ধু রিয়ানের বাসায়। রিয়ান সোফায় বসে কফি খাচ্ছিল। বন্ধুকে দেখেই অবাক হয়ে উঠল। আরে ভাই, তোর মুখ দেখে মনে হচ্ছে যুদ্ধ করে এসেছিস। কি হয়েছে বলতো? ঈশান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে সব খুলে বলল। কিভাবে তুলি তাকে ব্ল্যাকমেল করে বিয়েটা করতে বাধ্য করেছে, কিভাবে সে নিজের মান সম্মান বাঁচাতে রাজি হয়েছে। সব শোনার পর রিয়ান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তোর এই বউটা তো একদম ডেঞ্জারাস লেভেলের মেয়ে। সাবধানে থাকবি, বুঝলি? তুই জানিস না এমন মেয়েরা কখন কি করে বসে। একটা ভুল পদক্ষেপই তোর জীবন ওলটপালট করে দিতে পারে। ঈশান গভীরভাবে জানালার দিকে তাকিয়ে রইল, তবে তার চোখে হতাশা, কষ্ট আর এক ধরনের ভয় মিশে আছে। মনে মনে বলল, এমনটা কেন করলেন তুলি? আমি তো আপনাকে কখনো এমনভাবে ভাবিনি। এখন কিভাবে মেনে নেব আপনাকে আমার জীবনে? রাস্তাটায় রাতের কুয়াশা নরম দুপায়ে ঢুকে পড়েছে। বাড়ির আলো ঘরের কোণে একটা বাতি জ্বলছে। নীরবতার ভেতর সময় হাত ঘড়ির কাঁটার মতো চলে যায়। ঈশান ঢুকলো বাসায়। আজকের দিনটা যেন তার গলায় একটা ভারী সিস্টেমের বোঝা বেঁধে দিল। মনটা অস্থির, হৃৎপিণ্ডে একটা আগুন, ঠোঁট শুকিয়ে আছে। দরজা চাবির ঘষানিতে আটকে সে চুপচাপ কক্ষের দিকে এগিয়ে গেল। ঘরটা অন্ধকার, কেবল মাসল্যান্ডের আলোর ধীর ঝলক। বিছানার কোণে কেউ গভীর ঘুমিয়ে ডুবে। তুলির লম্বা চুল ছড়িয়ে আছে বালিশের উপর, শরীরটা হালকা বাঁকানো, শাড়িটা কিছুটা ধস খেয়ে পেটের উপর থেকে সরে গেছে। পেটে উঁচু একটা অংশ দেখা যাচ্ছে। তুলির মুখের উপরে এক নিঃশ্বাস ভর করে বয়ে গেছে ঘুমেন্ত নিশ্চিন্ত ভাব। ঈশান কয়েক সেকেন্ড থমকে রইল। কাঁধে থাকা ক্লান্তি ঠিক মতো নামেনি। একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করলো। ভালোবাসা না হোক, আকর্ষণ তো মানুষকে পৃথিবীর সকল যুক্তি ভুল করিয়ে দিতে পারে।
ঈশানের বুকের ভিতর এক অচেনা অনুভূতি উঠল। তার চোখে তুলির কোমল পেট, ঘুমন্ত ফিগার সবকিছু একসাথে ভেসে উঠল। কিন্তু মুহূর্তেই স্মৃতির ধারে ধাক্কা লাগলো। তুলি সেই কিস, ভিডিও, হুমকি, ব্ল্যাকমেল সব জিনিসগুলো লাইন ধরে তাকে স্মরণ করিয়ে দিল। সে মুহূর্তেই ঈশান রাগ আবার এক ঝটকায় ফিরে এলো। আগুনের ডালা যেন একেবারে জ্বলে উঠল। ঈশান হঠাৎ করে দরজাটা টেনে আটকে দিল। টেবিলে থাকা মগটা টেনে মেঝেতে ছুঁড়ে মারল। কাজ ভেঙে ছিটিয়ে গেল চারপাশে। শব্দ শুনে তুলির ঘুম ভেঙে গেল। সে চমকে উঠে বসল, চুল বিক্ষুব্ধ, মুখে ঘুমের কাবু নেই। আপনার কি লজ্জা শরম কিছু নেই? একটা ছেলেকে সিডিউস করার জন্য নিজের মান সম্মান বিকিয়ে দিচ্ছেন। তুলির চোখ বড় করে তাকিয়ে রইল। তার গলা শুকিয়ে আছে। তুলি হাতটা কেঁপে উঠে বসল। ঈশান, আমি ঘুমিয়ে গেছিলাম, আমি বুঝতে পারিনি। ঈশান ধীরে ধীরে ঘরের মধ্যে এগিয়ে গেল। কণ্ঠ কুঁচকে, চোখে আগুন, তবে গলায় কষ্টের ছাপ মেশানো তার। বুঝতে পারেননি? আপনি কি ভাবেন আমি এত নির্বোধ? আপনি জেনে শুনে এসব করছেন পরিবারকে আমাকে লজ্জিত করার জন্য, আমাকে হাত করার জন্য, আমাকে প্রলুব্ধ করার জন্য, এই সব পরিকল্পনা করে। তুলি তাড়াতাড়ি উঠে বসলো। নিজের দিকে তাকিয়ে দেখলো তার শাড়ি সরে গেছে। সে তাড়াতাড়ি করে শাড়ি নিজের গায়ে পেঁচিয়ে নিল। সরি, আমি সত্যি বলছি, ঘুম এসে গিয়েছিল, আমি না জেনেই শাড়ি সরে গেল। আমি এমন করিনি ইচ্ছে করে। নিজেকে আর লুকানোর প্রয়োজন নেই। আপনি কি এমন মেয়ে আমার ভালোই জানা হয়ে গেছে। খবরদার বলে দেখছি, আমাকে এরকমভাবে সিরিয়াস করার চিন্তা করবেন না। এটা আপনার জন্য আরও বিপজ্জনক হবে। ভুলে যাবেন না আপনি আমাকে কিভাবে বিয়ে করেছেন। তুলি কেঁপে উঠল, চোখে পানি টলমল করছে। তার কণ্ঠ একটা কষ্টের সুরে কেঁপে উঠল। আমি ভয় পেয়েছিলাম, তোমাকে হারাবার ভয়। আমি নিজেই ভুল করেছি। ঈশান কটু একটু শ্বাস ফেলল। কণ্ঠটি কড়া হয়ে গিয়েছিল। ভয়? আপনার ওই ভয় দিয়ে আপনি যে মানুষের জীবন সম্পূর্ণ ভাঙিয়ে দিতে পারেন। আপনি আমার পরিবারকে, আমার ভাইকে বিপদে ফেলেছেন। আপনি বুঝতে পারেন না এটা মানুষের সম্মানের সঙ্গে খেলা। তুলির চোখে আহাজারি। সে চেষ্টা করলো তার হাত উঠিয়ে বলল, ঈশান, অন্তত একবার বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। একদম ভালোবাসার নাম মুখে আনবেন না। আপনার মতো মেয়ের মুখে ভালোবাসার শব্দটা মানায় না। ঘরে নীরবতা কাঁপছে। তুলি একটু সটকে দাঁড়ালো। কান্নার ফলে ঠোঁট কাঁপছে। হঠাৎ দরজার দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বলল, এমন কিছু বলো না। তুমি জানো না আমি কেমন কষ্টে আছি। আমি জানি সেই কষ্টটা আপনার নিজের করা, আর আমি এই কষ্টই একটা দিন ছাড়বো না। আপনি যদি সত্যি মানুষ হতেন তাহলে অজুহাত করতেও পারতো না। তুলি হু হু করে কেঁদে উঠল। ঘরটা হঠাৎই গরম হয়ে এলো। শহরের আওয়াজ দূরে, তাদের দুজনের মধ্যকার বেদনা ঘরের চার দেওয়ালে লেগে রইল। ঈশান বাধ্য হয়ে মন ভাঙ্গা সুরে বলল, আপনি চলে যান এখন। আমিও শান্ত থাকতে চাই। আর ভাববেন না যে এই সময়ে কোনো মায়া ফিরে আসবে। আমি আপনার কাছে সহজে ঝুঁকবো না। তুলি দৌড়ে দরজার দিকে এগিয়ে গেল। চোখে অজস্র অনুতাপ, কণ্ঠে কষ্টের ছাপ। ঈশান, একবার বলো, কত কষ্ট হলে তুমি বোঝাতে পারবে। ঈশান রেগে গিয়ে দরজা আটকে দিল। তার গলার ভেতর একদম খাখা শব্দ যেন কেটে গেল। সে দরজা বন্ধ করে বিরক্ত কণ্ঠে বলল, আজ রাতেই বাইরে থাকো, আমি ঠান্ডা মাথায় সব ভেবে নেব। তুলি বাইরে দাঁড়িয়ে সে চেয়েছিল আপত্তি জানাতে, কিন্তু কিছুই করার মতো শক্তি নেই। তার চোখের পানিতে রাতের আলো ঝলসে উঠল। সে শুধু ধীরে ধীরে নরম কণ্ঠে বলল, আমি সত্যিই ক্ষমা চাই। সকালটা আবার হঠাৎ যেন ভারী হয়ে উঠেছে। ঘরের জানালার আড়ালে নরম রোদ ঢুকছে, কিন্তু সেই আলো আজ ঘরের ভেতরে নীরবতা দূর করতে পারছে না। ঈশানের মা রান্নাঘরের দিকে যাচ্ছিল। আচমকা চোখ পড়ল তুলি হাঁটছে দরজার বাইরে, মাথা নিচু। তুলি, তুমি রুমের বাইরে? তুলি মুহূর্তেই থমকে গেল, মাথা নিচু করে বলল, মা, আমি কিছু না। ঈশানের মা চোখে অবিশ্বাস নিয়ে কণ্ঠ শক্ত করে বলেন, ঘর তো আমি দেখেছি, ভিতর থেকে তো আটকানো। ঈশান কি তোমাকে বের করে দিয়েছে নাকি? তুলির কণ্ঠে লজ্জা আর ভয় মিশে আছে। সে কিছুই বলতে পারল না। ঈশানের মা বুঝতে পারলেন ঈশান আবারও তার রাগের জোরে এমন কাজ করেছে। ঈশান! দরজায় কড়া ঠ্যাস দিয়ে ডাকলেন।
ঘরের মধ্যে ঈশান হঠাৎ উঠে দাঁড়ালো। চোখে কিছুটা অবাক ভাব আর কানে বেজে আসছে মায়ের কঠিন সুর। তাড়াতাড়ি ওঠ, তোর এত বড় সাহস, তুই তুলিকে ঘর থেকে বের করে দিয়েছিস? না মা, ওকে কিছু বলবেন না। চুপ করো তুলি, ছেলেটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। ওর কত বড় সাহস, ও ঘরের বউকে বাইরে বের করে দেয়। আজ ওর দিন কি আমার একদিন। ঈশান কণ্ঠ চেপে ধরল। কিছু বলার আগে রাগ, লজ্জা আর নিজের কৃতকর্মের প্রতিফলন সব মিলিয়ে ঘরে হাহাকারের মতো ভেসে উঠল। মায়ের চোখের সামনে সে চুপচাপ দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলেছে। ঈশান, তুমি কি মনে করছো তুমি একা সিদ্ধান্ত নিতে পারো? তুমি যে কাজ করছো, তুলি আমাদের ঘরের বউ, তাকে বাইরে রাখছো। তুমি কি ভেবেছো তার উপর কি প্রভাব পড়বে? ঈশানের গলার কণ্ঠে হাহাকার। সে বুঝতে পারল মা শুধু রাগে নয়, চিন্তায় আছে। তুলি দাঁড়িয়ে আছে, তার চোখে লজ্জা আর অজ্ঞাত ভয়, মনের ভেতর এক অনিশ্চয়তা। তুই আজকে দেখেছিস বেয়াদবতা কোথায় নিয়ে যায়? যদি সত্যি মা বাবার কষ্ট দেখতে না চাস, আগামীতে এমন কাজ কখনো করবি না। ঈশান রেখে ঘর থেকে বেরিয়ে গেল। সে ছাদে চলে গেল। তুলি রুমে গেল। সারা রাত বাইরে থাকার জন্য সে ঘুমাতে পায়নি। তার শরীরটা কেমন ম্যাচ করছে। সে ভাবলো একটু গোসল করে ফ্রেশ হয়ে নিক। তুলি বাথরুমে ঢুকে পড়লো, কিন্তু সে সিটকানি আটকাতে ভুলে গেল। তুলি শাড়ি খুলে রাখলো, তার পরনে ব্লাউজ পেটিকোট। সে ঝর্ণা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়লো। ঠান্ডা পানি গা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। তুলির শরীর হালকা কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ বাথরুমের দরজার খুলে গেল। তুলি চমকে পিছনে তাকালো। ঈশানকে এই সময় দেখে সে চমকে উঠল। তারপর সে নিজের দিকে তাকালো। লজ্জায় অমনি পিছন ঘুরে গেল। ঈশান তুলিকে এই অবস্থায় দেখে মোহিত হয়ে গেল। চোখের সামনে এত সুন্দরী মেয়ে যে এই অবস্থায় দাঁড়িয়ে আছে, তার শরীরের প্রতিটি ভাঁজ বোঝা যাচ্ছে। ঈশান কয়েকটা ঢোক গেল, তারপর আস্তে আস্তে হেঁটে তুলি কাছে গেল। হঠাৎ করে সে তুলি ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। তুলি কেঁপে উঠল। দুহাত দিয়ে সে পেটিকোট খামচে ধরল। ঈশান থেমে থাকলো না, তুলির ঘাড়ে একে একে চুমু দিতে থাকলো। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে গেল। ঈশান তুলিকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল। তুলির নিঃশ্বাস দ্রুত পড়ছে। ঈশান তুলি কাঁপা কাঁপা ঠোঁটের দিকে তাকালো। ঝর্ণার পানি তার ঠোঁট বেয়ে নিচে পড়ছে। ঈশানের মনে হচ্ছে এই পানি খেতে হবে তাকে। ঈশান আর দেরি করলো না। সে তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো, এমনভাবে কিস করছে যেন সে সব পানি খাচ্ছে। ঝর্ণার পানিতে দুজন ভিজে একাকার হয়ে গেল। তুলির শরীর প্রচণ্ড কেঁপে উঠল। সে ঈশানের চুল খামচে ধরলো। তুলি কোনো মতে নিজেকে ছাড়িয়ে পড়ল। ঈশান, ছেড়ে দাও আমাকে। কেন? আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি। তাহলে দূরে ঠেলতে চাচ্ছেন কেন? এখন সঠিক সময় না ঈশান। তুমি কি করছো তুমি নিজেও জানো না, পরে এসবের জন্য পস্তাতে হবে আবার। আপনার কি মনে হচ্ছে আমি নেশা করেছি? আমি সম্পূর্ণ হুঁশে আছি, আর যা করছে নিজের ইচ্ছাতেই করছি। বিয়ে তো হয়ে গেছে, বউয়ের কাছে না এসে লাভ কি? জান, তুমি রাগ করে এসব করছো আমি জানি, প্লিজ সরে যাও। সেটা কিছুতেই সম্ভব না, আমাকে আমার কাজ করতে দিন। এই বলে ঈশান আবার তুলির ঠোঁট কামড়ে ধরল। তুলি ব্যথায় ছটফট করে উঠল। ঈশান থামল না। তুলি ভীষণ ছটফট করছে, কিন্তু ঈশান তার কোনো কথাই শুনল না। ডুবে গেল তুলির মাঝে। গোসল শেষে তুলি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। চুল থেকে পানি ফোঁটা গড়িয়ে কাঁধে পড়ছে। মুখে একরাশ অভিমান। ঈশান জানালার পাশে দাঁড়িয়েছিল, মুখে অদ্ভুত এক কঠোরতা, কিন্তু চোখে ক্লান্তি। তুলি চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, কাজটাকে তুমি ঠিক করলে ঈশান? ঈশান তার দিকে ফিরে ঠান্ডা গলায় বলল, ভুল করেছি বলে তো মনে হচ্ছে না। তুমি আমার স্ত্রী, তোমার কাছে আসার অধিকার আমার আছে। তুলির ঠোঁট কেঁপে উঠল, চোখে জল চিকচিক করছে। অধিকার? এই অধিকারটা কি রাগে খাটিয়েছো না ভালোবেসে? তুমি যেভাবে আমাকে ছুঁয়েছো সেখানে ভালোবাসার চেয়ে রাগের ছোঁয়া বেশি ছিল। আমার শরীরের প্রতিটা দাগ এখন তোমার রাগের প্রমাণ। ঈশান নিঃশব্দ হয়ে গেল, চুপচাপ তাকিয়ে রইল তুলির দিকে। তার চোখে রাগ আর অপরাধবোধ দুটোই লড়াই করছিল। তুলি এগিয়ে এসে ধীরে বলল, ভালোবাসা এমন হয় না ঈশান। ভালোবাসা কাউকে কাঁদায় না, ভয় পাইয়ে দেয় না। তুমি বলো, এটা ভালোবাসা ছিল নাকি জেদ, অভিমান? হয়তো জেদি ছিল। আমি কাছে আসতে চাইনি, কিন্তু তোমাকে দেখে কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। তাহলে তুমি কি শুধু তোমার শরীরের উত্তেজনা মেটাতে আমার কাছে এসেছো? ঈশান কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল।
তুলি সেদিকে তাকিয়ে কয়েক ফোঁটা চোখের পানি ফেলল। সকালটা অনেকটা অচেনা নীরবতায় ভরা ছিল। ঘরের খানিকটা আলোয় কিরণ উঠোন থেকে ঢুকে পড়লে তুলি বালিশে ঠেকি ফোনটা হাতে নিয়ে বসে রইল। চোখের সামান্য ক্লান্তি, কানে মাঝে মাঝে বাজতে থাকছে কলের টিং টিং। সে ভাবছিল হয়তো কিছুদিনের বন্ধুর কোনো খবর, হয়তো মায়ের কোনো আহ্বান। ফোনটা বাজতেই সে তার আনাগোনা ভুলে কৌতূহল ভরা এক কথা বলছিল। কেন যেন মুখে মৃদু হাসি ফুটে উঠল। যতক্ষণ যাচ্ছে কথাটা লম্বা হচ্ছে। তুলি কণ্ঠে এক উদাসীন তবু মিষ্টি সুর। ঠিক তখনই দরজা ঠেলে ঢুকলো ঈশান। তার এখনো আগের রাতের অস্থিরতার ছাপ। কান পাতলেই তুলি শট করে ফোনটা কেটে দিল। চোখে লুকালো অগ্নি, আর ঈশান আগে সন্ধিয়ান হয়ে উঠল। কার সাথে কথা বলছিলে? কণ্ঠে গম্ভীরতা, চোখে সন্দেহটা লেগে রইল। তুলি খানিক অনড় হয়ে রইল, তারপর হালকা কণ্ঠে বলল, তেমন কেউ না, এমনি। ঈশান আরো কাছে এগোলো, হাত ভাঁজ করে দেখলে বলল, এমনি? দিনের পর দিন তো তুমি এমনি করো না। নাম বলো তো, কেন গোপন করছো? তুলি গলা একটু কেঁপে উঠল। সে দ্রুত ফোনটা টেবিলের উপর রেখে আঙ্গুল দিয়ে লক করে দিল চোখের মলিনী। মুখে একটা অসম্ভব অনুশোচনার ছাপ। আমি বলেছি কাউকে না, এমনি কিছুই না। কাজের ব্যাপার ছিল, বাড়ির কাজের জন্য কাউকে বললাম। ঈশানের ভেতরের আশঙ্কা আর অবিশ্বাস দুটোই জেগে উঠল। সে চুপচাপ হয়ে রইল, চোখে এক অস্পষ্ট কষ্ট। বাক্যগুলো ঘরে ভাসতে লাগলো। ঈশান ভাবল, তুমি কি সত্যি আমায় ভালোবাসো? কিংবা আমি ওই রাগ অহংকার কতটা ছাড়তে পারবো? ঈশান কেবল মাথা নাড়ল, কণ্ঠ পাতলা করে বলল, দেখতে চাইবো না আমি? তোমার ফোনে কার নাম আছে? তুলে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চেয়ে দেখল। তার গলার মধ্যে অদ্ভুত একটা কণ্ঠ ফুটে উঠল, নরম হলেও দৃঢ়। না ঈশান, আমি কিছুই লুকাই না। তুমি কি এখন আমার উপর সন্দেহ করবে? ঈশান চুপ থাকলো। হৃদয়ে ছিল এক ধোয়া, কিছুটা আঘাত, কিছুটা প্রশান্তি। সে জানতো এখন তুলি বললেও হয়তো সে বিশ্বাস করবে না। কিছুই ঠিক হয়ে ওঠেনি তাদের মধ্যে। তবুও সেখানে একটা কাচের মতো ভাঙ্গুর যোগাযোগ রয়ে গিয়েছে, যা একটু আঘাতে ছেড়ে যেতে পারত। কয়েক সেকেন্ড নিস্তব্ধতার পর ঈশান ধীরে ধীরে পা পিছল। রাত তখন অনেক গভীর, চারপাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে হালকা বাতাসে জানালার পর্দা দুলে উঠছে। চাঁদের আলো এসে তুলির মুখে পড়ছে। সে বিছানায় বসে ফোন কানে ধরে ধীরে ধীরে কথা বলছে, কণ্ঠে চাপা সুর, যেন কারোর সঙ্গে এমন কিছু বলছে যা কেউ শুনে ফেলুক তা একদমই সে চায় না। আমি এখন পারবো না, সময়টা ঠিক না। প্লিজ এইসব এখন বলো না। তার কণ্ঠে অস্থিরতা। কথা শেষ হওয়ার আগে দরজার কপাটে হালকা শব্দ হলো। তুলি চমকে উঠে দ্রুত ফোনটা কেটে ফেলল, যেন অপরাধে ধরা পড়েছে। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালো ঈশান, চোখে গাঢ় ক্লান্তি, মুখে একটা কৌতূহলী তীব্রতা। কার সাথে কথা বলছিলে তুমি? ঈশানের কণ্ঠ ঠান্ডা হলো, ভেতরে ছিল আগুনের ঝাঁজ। তুলি একটু থমকে বলল, তেমন কেউ না, এমনি আমার বান্ধবী। ঈশান ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, জানালার পাশে গিয়ে দাঁড়ালো, বাইরে তাকালো, তারপর বলল, বান্ধবী? এত রাতে বান্ধবীরা এখন ফোন করে? তুলির মুখে কিছুটা অস্বস্তি ফুটে উঠল, তবু সে মুখ নিচু করে বলল, আসলে ওর কিছু সমস্যা ছিল, তাই কথা বলছিলাম। তুমি না বুঝে রাগ করেছো। ঈশান কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল তুলির মুখের দিকে। সেই মুখে মিষ্টি অভয়, কিন্তু তার চোখে লুকানো কিছু একটা যেন আজ ধরা পড়ছিল। ভেতরে একটা কাঁটা বিঁধে গেল। তুমি কি কিছু লুকাচ্ছ আমার কাছ থেকে তুলি? তুলির চোখে তখন মিথ্যা হাসির পর্দা। সে চুপচাপ বিছানায় বসে ফোনটা পাশে রাখলো, আর ঈশান বেলকনিতে দাঁড়িয়ে গেল। চাঁদের আলোয় তার মুখটা বিষণ্ণ, মনটা ভারী। রাতের হাওয়ায় তার শ্বাস মিশে যাচ্ছিল। ভেতরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তুমি কি সত্যি আমার স্ত্রী, নাকি শুধু নামেই আমার স্ত্রী? তুমি এখন সন্দেহ করছো? সন্দেহ নয়, জানতে চাইছি আমার স্ত্রী রাতের অন্ধকারে কাকে ফোন করে। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার কিছু করার নেই। ঠিক আছে, করুণা ব্যাখ্যা, কিন্তু মনে রেখো তুলি, আমি চোখে সব দেখি, মুখে বলি না। ঈশান ওর দিকে একবার গভীরভাবে তাকিয়ে রুমে চলে গেল।
তুলির বুকের ভেতরটা কেঁপে উঠল। সে জানে যাকে ফোন করেছিল সে শুধু বান্ধবী না, এমন একজন যার সঙ্গে কথা বলাটা এখন বিপজ্জনক হয়ে উঠছে। পরের সকাল, সূর্যের আলোয় তুলির মুখে কোনো চিহ্ন নেই। রাতে সেই অস্থিরতা। রান্নাঘরে ঈশানের মা চা বানাচ্ছিল। তুলি এগিয়ে এসে বলল, মা, আমি একটু বাইরে যেতে চাই। কোথায় যেতে চাও মা? আমার এক বান্ধবীর সাথে দেখা করার দরকার আছে, একটু জরুরি কাজ আছে। আচ্ছা মা, ঠিক আছে যাও, কিন্তু বেশি দেরি করো না। ঠিক আছে মা, তাড়াতাড়ি ফিরে আসবো। তুলি রুমে গিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে এক অচেনা নাম জলজল করছে। ওর ঠোঁটে কোণে হালকা কাঁপুনি, আর চোখে যেন একটা ভয় মিশ্রিত দৃঢ়তা। আজ দেখা করতে হবে, কেউ যেন জানতে না পারে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা ঈশান ততক্ষণে ওর সব কথা শুনে ফেলেছে। চোখে জ্বর, কিন্তু মুখে নীরবতা। সে শুধু নিজের মনে বলল, তুমি যদি আমার কাছ থেকে কিছু লুকাও তুলি, যদি তোমার উদ্দেশ্য খারাপ হয় তাহলে তোমাকে পস্তাতে হবে। সকালে রোদ তখন ধীরে ধীরে নরম হয়ে এসেছে। তুলি হালকা নীল সালোয়ার পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। মুখে একরাশ শান্ত ভাব, কিন্তু সেই শান্তির আড়ালে যেন কিছু চাপা অস্থিরতা লুকিয়ে আছে। ঈশানের মা বলেছিলেন যেতে, তাই আর কোনো বাধা নেই। তুলি ব্যাগ কাঁধে তুলে দরজার বাইরে বেরিয়ে এলো। গাড়ি ডেকে উঠল একটা ছোট রেস্টুরেন্টের সামনে, যেখানে মানুষজনের ভিড় তেমন নেই। একপাশে নিরিবিলি কোণে বসা যায় এমন একটা জায়গা। রেস্টুরেন্টের দরজা ঠেলে ঢুকে চারিদিকে তাকালো তুলি। কোণের এক টেবিলে বসে আছে একজন ছেলে মানুষ, গাঢ় শার্ট, মুখে হালকা দাড়ি, চোখে সানগ্লাস। ওকে দেখে তুলির চোখ ভিজে উঠল। অনেকদিন পর দেখা ওর ভাইয়ের সাথে। ভাইয়া, তোমার জন্য এখন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হয়। তুমি কল্পনাও করো না আমি কতটা ভয় পাই প্রতিবার। ভয় পাবি কেন? আমি তো আছি তোর পাশে। কি আর করা যাবে বল? আমি সামনে গেলে চিনে ফেলবে আমাকে, তখন তোদের পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। কিন্তু আমি ক্লান্ত ভাইয়া, প্রতিদিন অভিনয় করতে করতে নিজেকে অপরাধী মনে হয়। নাটক করে লাভ নাই তুলি। তুই জানিস আমরা কাজ শুরু করেছি অনেক পরিকল্পনা করে, এখন পিছিয়ে আসার সময় না। আপনারা কিছু অর্ডার করবেন? দুটো কফি দাও। তুলির চোখ নিচের দিকে নেমে গেল। ওর আঙ্গুলগুলো ঠান্ডা কাপের গায়ে কাঁপছে। ভাইয়া কফির মগে চুমুক দিয়ে বলল, তো তোর কাজ কত দূর? এই তো ভাইয়া, আর বেশি দিন লাগবে না। সবকিছু ধীরে ধীরে আমার হাতের মধ্যে চলে আসছে। আমি চাই তুই কাজটা এমন ভাবে করিস যেন কোনো ফাঁক না থাকে, কেউ যেন টের না পায় তুই আসলে কার হয়ে খেলছিস। তুমি চিন্তা করো না ভাইয়া, ঠিক মতো কাজ হয়ে যাবে। তুই জানিস তুলি, এটা শুধু একটা খেলা না, আমাদের সম্মান, আমাদের প্রতিশোধ সবকিছু এর সাথে জড়িত। তাই তুই যদি একটু ভুল করিস আমি কিন্তু নিজেও রক্ষা করতে পারবো না। তুলির চোখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি জানি ভাইয়া, কিন্তু অত খারাপ মানুষ না। ওর চোখে যখন তাকিয়ে দেখি, কখনো কখনো নিজের উপরই ঘৃণা হয় আমার। ভাইয়ের টেবিলের উপর হাত রাখলো। এখন ভালোবাসা দিয়ে নয়, বুদ্ধি দিয়ে খেলবি। ওর কাছ থেকে যা দরকার সেটা বের করে আন, কাজ শেষ হলে ভালোবাসা লাগবে না। তুলির বুক কেঁপে উঠল। চোখের সামনে যেন ভেসে উঠল ঈশানের মুখ। সে রাতে সন্দেহ ভরা দৃষ্টি ও নরম গলায় বলল, ঠিক আছে ভাইয়া, তুমি যেমন বলছো তেমনই হবে। ভাইয়া উঠে দাঁড়ায়, চারিদিকে তাকিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল। তুলি শেষবারের মতো ওর পেছন দিকে তাকালো। কফির কাপে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে বলল, ঈশান যদি জানতে তুমি আসলে কি ঝড়ের মধ্যে আছো, হয়তো আমাকে আজও বিশ্বাস করতে পারো না। আমি তো সেটার যোগ্যও না। বিকেলের নরম আলোয় ঘরটা যেন অদ্ভুত শান্ত। পদ্মা হালকা দোল খাচ্ছে বাতাসে। তুলি দরজা ঠেলে ঘরে ঢুকতেই থমকে গেল। সোফায় বসে আছে ঈশান। অফিসের শার্ট এখনো খোলা হয়নি, মুখে একরাশ ক্লান্তি, চোখে কেমন গভীর দৃষ্টি। তুলির বুকের ভেতরটা কেঁপে উঠল। এত তাড়াতাড়ি ঈশান বাসে কেন? ও তো সাধারণত রাত অবধি অফিসেই থাকে। কোথায় গিয়েছিলে তুমি তুলি? তুলির গলা শুকিয়ে গেল। চোখ নামিয়ে ধীরে বলল, আমার বান্ধবীর সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। অনেকদিন হলো দেখা হয়নি, তাই ভাবলাম একটু যাই। ঈশান কিছুক্ষণ চুপ করে ওর দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টি যেন এক মুহূর্তে তুলির বুক কাঁপিয়ে তুলল। তারপর ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল, বান্ধবী? ঠিক আছে। তুলিও কথাটা ঘুরিয়ে দিল। একটু কৃত্রিম হাসি এনে বলল, তুমি তো আজ অফিসে ছিলে তাই না? এত সকাল সকাল চলে এলে কেন? আজ একটা মিটিং ছিল, সেটাও আগেই শেষ হয়ে গেল, তাই ভাবলাম বাসায় চলে আসি, একটু
বিশ্রাম নেই। ও আচ্ছা, ভালোই তো। আমি ফ্রেশ হয়ে এসে তোমার জন্য কফি বানিয়ে দিচ্ছি। এই বলে তুলি তাড়াহুড়ো করে ঘরের ভেতরে চলে গেল। ওর কাঁধে চুলগুলো এলোমেলো হয়ে পড়েছে, মুখে হালকা ঘাম, চোখে একরাশ নার্ভাস। বাথরুমের দরজা বন্ধ হতেই ঈশান ধীরে ধীরে সোফায় হেলান দিল। ওর মনে এক অদ্ভুত সন্দেহ ঢেউ উঠছে। তুলি কণ্ঠে কেমন একটা অস্থিরতা, চোখে লুকানো ভয়ের ছাপ, সব যেন অস্বাভাবিক। কিছু একটা তো ঠিক নেই। সকালে ফোনে কার সাথে কথা বলছিল, আর এখন এমন অদ্ভুত আচরণ কেন করছে? বিকেলের মৃদু আলোয় ডাইনিং টেবিলটা সাজানো, টেবিলের উপর গরম গরম চা, আলুর চাপ আর সামান্য হাসি, মজার পরিবেশ। তুলি নীরবে সবাইকে নাস্তা পরিবেশন করছে। ঈশান চুপচাপ কফির কাপে চুমুক দিচ্ছে, তার চোখে আজও সেই নির্লিপ্ত দৃষ্টি। এমন সময় ঈশানের মা হালকা হাসি হেসে মুখটা তুললেন। হাসি মুখে কথাটা তুলল। জানো, আমি ভাবছিলাম ঈশানের তো বিয়ে হয়ে গেল অনেক দিন হলো, এবার রায়ানের কথা ভাবা উচিত। কথাটা শুনে রায়ান একটু অপ্রস্তুত হাসলো। ও মা, হুট করে আমার বিয়ের কথা মনে পড়লো। তা না হলে কি, ছোট ভাই আগে বিয়ে করে ফেললো, বড় ভাই এখনো একা ঘুরে বেড়ায়, মানায় নাকি বলো? মানুষ কি না বলে, ছোট ভাই বিয়ে করেছে, বড় ভাই এখনো ব্যাচেলার ঘুরে বেড়াচ্ছে। তুলিও পাশে বসে শুনছে, মুখে এক ফোঁটা হাসি টেনে রাখার চেষ্টা করছে। ঈশান অবশ্য নির্লিপ্তভাবে চায়ের কাপ নামিয়ে রাখলো। তোমার কথা সত্যিই ঠিক বলেছ। আসলে আমার এক বন্ধুর একটা মেয়ে আছে, খুব ভদ্র আর শিক্ষিতা। কয়েকদিন আগেই উনি রায়ানের জন্য বলেছিলেন, কিন্তু আমি ব্যস্ততার জন্য তোমাকে বলতেই ভুলে গেছি। আচ্ছা, তাই নাকি? মেয়েটা কেমন, কি করে? ভালো পরিবার, শিক্ষিত ঘর। শুনেছি মেয়েটা চাকরিও করে একটা নামকরা প্রতিষ্ঠানে। আমার মনে হয় কাল সকালে সময় বের করে সবাই মিলে গিয়ে একবার দেখে আসা যেতেই পারে। তাই তো ভালো হবে, চোখে দেখে কথা বলে তারপর ঠিক করা যাবে। এভাবে আর দেরি করে ঠিক না, সময় থাকতেই ছেলের বিয়ে দিয়ে নিশ্চিন্তে হওয়া ভালো। তাই নাকি মা? একা তো ভালোই আছি, বিপদ গাড়ি দিতে চাচ্ছ কেন? সবে হেসে উঠল। কেবল ঈশান চুপচাপ বসে রইল। তুলির চোখ একবার ওর মুখের দিকে গেল, সেখানে হালকা অস্বস্তি। মনে হলো এই হাসির মাঝে কোথাও একটা অদ্ভুত চাপা উত্তেজনা জমছে, যেন এই বাড়িতে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে হাসির আড়ালে লুকিয়ে থাকবে আরও গভীর রহস্য। পরের দিন সকালে বাড়িতে এক অদ্ভুত ব্যস্ততা। সবাই যেন নতুন একটা আয়োজনের উত্তেজনায় ভরে উঠেছে। তুলির চুপচাপ রান্নাঘরে গিয়ে নাস্তা সাজিয়ে আনছে, চোখে মুখে হালকা উদ্বেগ। আজ রায়ানের জন্য তারা সবাই মিলে একটা মেয়ের বাড়ি যাবে। মেয়েটি ঈশানের বাবার এক বন্ধুর মেয়ে। সবাই প্রস্তুত হয়ে গাড়িতে উঠল। ঈশানের মা এক ফোঁটা লিপস্টিক দিয়ে আয়নায় মুখটা ঠিক করলেন। দেখি এবার কেমন মেয়ে হয়, রায়ানের ভাগ্য যেন ভালো মেয়ে জোটে। তুলি সামনের সিটে চুপচাপ বসে আছে, জানালার বাইরে তাকিয়ে থাকা তার অভ্যাস হয়ে গেছে আজকাল। ঈশানও তেমন একটা কথা বলছি না, মুখে কেমন অদ্ভুত গাম্ভীর্য। তারা যখন মেয়েটার বাড়িতে পৌঁছায় তখন বিকেলের হালকা আলোয় পুরো বাড়িটা ঝলমল করছে। একটা ভদ্র পরিপাটি পরিবার। মেয়েটির নাম রাইহানা, সাদা সালোয়ার কামিজে হালকা গোলাপি ওড়না, চেহারায় প্রশান্ত এক সরলতা। ঈশানের মাতাকে দেখেই মুগ্ধ হয়ে গেলেন। আহা, মেয়েটা তো দেখতে বেশ মিষ্টি, শান্ত স্বভাবের মনে হয়। রাইহানা সবাইকে নম্রভাবে সালাম দিল, কথা বলল বিনয়ী স্বরে। তারপর সবাইকে পরামর্শে রাইহানা ও রায়ানকে সাদে পাঠানো হলো, একটু কথা বলার জন্য, একে অপরকে বোঝার সুযোগ দিতে। সাদে গিয়ে রায়ান আর রাইহানা কিছুক্ষণ বসে কথা বলল। হালকা হাসি আর ভদ্র আলাপ, পছন্দ অপছন্দ নিয়ে দুজনের মধ্যে বোঝাপড়া হলো। রায়ান মনে মনে ভাবল, এই মেয়েটার মধ্যে যেন এক ধরনের প্রশান্তি আছে। তুলিয়া তখন ছাদের এক কোণে দেওয়ালের ধারে দাঁড়িয়ে আছে, দূর থেকে দুজনকে দেখছিল নিঃশব্দে। তার মুখে একটা হালকা কৌতূহল, কিন্তু চোখে চাপা অস্বস্তির। রায়ান আর ঈশান কথা শেষ করে নিচে নেমে গেল। তুলিও তখনও ছাদের কিনারে দাঁড়িয়ে। হঠাৎ পেছন থেকে নরম একটা কণ্ঠস্বর শুনতে পেল। তুমি কি হৃদয়ের বন্যা? তুলি মুখ হঠাৎ বিবর্ণ হয়ে গেল। সে চোখ বড় করে তাকালো মেয়েটার দিকে। আপনি আমার ভাইকে চেনেন? রায়হানা হালকা হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ, চিনব না কেন? তোমার ভাইয়া তো আমার ক্লাসমেট ছিল, আমরা একই সাথে ভার্সিটিতে পড়তাম।
তোমার ভাই খুব ভালো মানুষ ছিল, তবে অনেকদিন শুনিনি ওর খবর। কেমন আছে এখন? তুলির গলা শুকিয়ে গেল। সে বুঝে উঠতে পারছে না এই কথা রায়হানা কিভাবে জানলো বা কেন ওর মনে এত আতঙ্ক জেগে উঠেছে। হ্যাঁ, ভালোই আছে ভাইয়া, এখন একটু বাইরে থাকে। আপনি চিনলেন কিভাবে? না, তোমার মুখটা পরিচিত মনে হচ্ছিল, কিন্তু নিশ্চিত ছিলাম না। আমার তো মনে আছে তোমার ভাই তখন একটা বড় সমস্যায় জড়িয়েছিল। থাক পুরনো কথা, আর তোলার দরকার নেই। এই কথাগুলো শুনে তুলি বুকের ভেতর কেমন অজানা ভয় জমে গেল। তার ঠোঁট শুকিয়ে গেল, চোখে অজানা কাঁপুনি। আচ্ছা, আমি নিচে যাচ্ছি, আপনি আসুন। রায়হানাকে দাঁড় করিয়ে রেখে তুলি ধীরে ধীরে সিঁড়ি পেয়ে নিচে নামতে লাগলো। তার মনে হচ্ছে কারোর চেনা মুখের পেছনে লুকিয়ে আছে তার অতীতের একটা গোপন অধ্যায়, যেটা সে মরিয়া হয়ে লুকিয়ে রেখেছে এতদিন ধরে। আর সেই গোপন রহস্য এখন আস্তে আস্তে ভেসে উঠছে আলোয় এক অজানা ঝড়ের আগমনের মতো। তুলি সেদিন বাড়ি ফিরে অস্থির হয়ে গেল। রায়হানার মুখে হৃদয়ের নাম শোনার পর থেকে তার মাথায় যেন অজানা ভয়ে ঘুরপাক খাচ্ছে। রুমে ঢুকে এসে জানালার পাশে দাঁড়ালো, নিঃশব্দে তাকিয়ে রইল দূরের দিকে। ঈশান তখন বাইরে থেকে ফিরেছে। সে দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ তুলির দিকে তাকিয়ে রইল, চোখে মুখে এক ধরনের অস্থিরতা, ভেতরে রাগ, তবুও এক অজানা টান। কি হয়েছে তোমার? এমন অস্থির লাগছে কেন? তুলি চমকে তাকালো, তারপর হালকা হেসে বলল, কিছু না, এমনি ভালো লাগছে না আজকে। ঈশান ধীরে ধীরে এগিয়ে এলো তুলির দিকে, চোখে কেমন একটা মায়া, তবু ভেতরে গভীর চিন্তা। তুলির কাঁধে হাত রাখতে সে একটু কেঁপে উঠল। তুমি যখন এমন চুপ হয়ে যাও তখন কেমন ভয় লাগে জানো? মনে হয় তোমার ভিতরে কিছু চলছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। এমন কিছু না, সত্যি বলছি, আমি শুধু একটু একা অনুভব করছি। এক মুহূর্তে নীরবতা নেমে আসে, চারপাশে কেবল বাতাসের হালকা শব্দ আর তাদের নিঃশ্বাসের সুর। ঈশান আর নিজেকে আটকে রাখতে পারে না। সে আস্তে তুলির মুখের দিকে তাকায়, আর তার কণ্ঠের নরম আবেগ মিশে যায়। আমাকে বলো তুলি, কি হয়েছে? যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি সমাধান করে দিব। তুলি হঠাৎ করে ঈশানকে জড়িয়ে ধরে, তারপর ঈশানের বুকে একটা চুম খায়। ঈশানের ভিতর কেঁপে ওঠে, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে সে। তুলি থামে না, একের পর এক চুম খেতে থাকে। ঈশান এবার তুলিকে ছাড়িয়ে নিতে নিতে বলে, কি হয়েছে, কি সমস্যা বলো? এমন করছো কেন? আমি তোমাকে কাছে পেতে চাই ঈশান, আমি তোমার ভালোবাসা পেতে চাই। সেটা সম্ভব নয়, আমি বলেছি তো। কেন সম্ভব নয়? তুমি বলো আমাকে। আমি না হয় তোমাকে জোর করে বিয়ে করেছি, তাই বলে তুমি আমাকে ভালোবাসবে না? আমাকে বিয়ে করে খুব বড় অন্যায় করে ফেলেছো। তুমি জানো তুমি কত বড় অন্যায় করেছো? এত কথা শুনতে চাই না আমি, আমার এখন তোমাকে চাই, মানে চাই। তুমি কি কোনো কারণে ভয় আছো? এমন পাগলামি কেন করছো? আমি জানি না এসব ঈশান, তুমি আমাকে ভালো না বাসলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব। কি সব যা তা বলছো? যা বলছি একদম ঠিক বলছি। বলো, আমাকে ভালোবাসবে নাকি? ঈশান তুলির চোখের দিকে তাকালো, চোখে কেমন ভয় আর অস্থিরতা। ঈশান বুঝলো গুরুতর কোনো সমস্যা হয়েছে, যার জন্য তুলি এমন উদ্গ্রীব হয়ে গেছে। ঈশানের ভাবনার মাঝে তুলি এসে তার ঠোঁট আঁকড়ে ধরলো, পাগলের মতো কিস করতে শুরু করলো ঈশানকে। ঈশান আর বাধা দিল না, সে জানে এ পর্যায়ে বাধা দিয়ে কোনো লাভ হবে না, হিতে বিপরীত হতে পারে। ঈশানও তুলিকে আদর করতে লাগলো, দুজনে চলে ডুবে প্রেমের সাগরে। রাত ছিল গভীর, চাঁদের আলো আস্তে আস্তে মেঘজালে হারাতে লাগছিল। ঘুমের ব্যথা কাঁধে নিয়ে সবাই যখন গভীর নিদ্রায়, তুলি নীরবে উঠে পড়ল। ওর কণ্ঠে টুকটাক শ্বাস, বীতস্নিগ্ধ অথচ দৃঢ় এক অঙ্গীকার জড়িয়ে আছে। ঘরে বাতাসটা ঠান্ডা, ওর পায়ে মাটি ঠান্ডা লাগছে। ধীরে সে গেল ঈশানের আলমারির দিকে। আলমারির তালা খুলে ভেতরে ঢুকতে হাত ডুবে গেল কাগজপাতির এক গুচ্ছের উপর। কোম্পানি কিছু নথি, কাগজপত্র আর লালচে একটা খাগড়া ছেঁড়া খামে ভরা টাকা। তুলি কাপা হাতে সবগুলো নিয়ে ব্যাগে করে ভরে নিল। মনে মনে ভাবলো এবার আর পিছনে ফিরে দেখবে না কেউ। ওর হৃৎপিণ্ডের ভিতর এক অদ্ভুত তুষার বিদ্যুৎ জ্বলে উঠল, উপলব্ধি, ভয় আর অনুতাপের অমিশ্রিত অনুভূতি। ঘরে ফিরে দরজা আলতো করে খুলে বেরিয়ে গেল অন্ধকারে। রাস্তাটা নিঃসঙ্গ, ওর পা যেন নিজেই জানে কোথায় যাবে,
কিন্তু সকালে উঠতে যে ধোয়া জোয়ারে উঠবে ওর কল্পনাতেই ছিল না। সকাল তখন নতুনভাবে উঠেছে, তবে আনন্দ নেই কোথাও। কেবল দরজার সামনে পুলিশের স্কুটার, মাথায় টুপি, পোশাকে গম্ভীর কয়েকজন অফিসার। দরজায় হেলানো করা শব্দে আত্মীয়রা সঙ্গে সঙ্গে জেগে উঠল। বাড়ির দরজা খুলতেই পুলিশরা প্রবেশ করলো। শুভ সকাল। আমরা আপনাদের জানাতে বাধ্য হচ্ছি যে আপনার ছেলে ঈশানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আমরা তাকে গ্রেফতার করতে আসছি। ঘরের ভিতরে হাহাকার, জানালার আলো হয়ে আসলো প্রতিবাদ ফুরিয়েছে। ঈশানের মা প্রথমে বিশ্বাস করতে পারল না, কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, কি বলছো তুমি? আমার ছেলে ও কি করেছে? অভিযোগ আছে আপনার ছেলে কোম্পানির কিছু গোপন কাগজপত্র কিছু অজ্ঞাত ব্যক্তির হাতে বিক্রি করেছেন এবং কোম্পানির থেকে বড় অঙ্কের টাকাও আত্মসাৎ করেছেন। অভিযোগের প্রমাণ হাতে আছে, তাই তাকে গ্রেফতার করা জরুরি। এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে বাড়ির সবাই মূর্ত হয়ে রইল। ঈশানের বাবা পেপার ছুঁড়ে ফেলেন, কণ্ঠে অজাগ্রাসী হতবাক। এ কি কথা? আমার ছেলেকে এমন ভাবে তো কেউ ভাবতেই পারবে না। পুলিশ কনস্টেবল সকলে সামলে নিয়ে বাড়ির ভিতরে তল্লাশি শুরু করলো। অফিসাররা কাগজ, খাতা, ল্যাপটপ ড্রয়ার খুলে দেখছে। সবকিছু যেন কাগজের মতো ঝাঁকে ঝাঁকে স্বর্ণ। অদ্ভুত এক বিশৃঙ্খলা। কাগজপত্র এখানে ছিল না, টাকাও ঘরে নেই। ঈশান তখন ঘরের মধ্যে এসে দাঁড়ালো, চোখে থরথর। সে কিছু বলতে নিলেই কণ্ঠ আটকে গেল। আমার তো কাগজপাতি সব আলমারিতে ছিল, টাকাও। সে দৌড়ে নিজের রুমে ঢুকলো। আলমারির তালা খুলে সে চেক করে দেখলো, কাগজপাতি নেই, ব্যাগ নেই, টাকাও নেই। সে দেওয়ালের সামনে হু হু করে দাঁড়িয়ে রইল। মনে এক ধরনের মহা শূন্যতা ছড়িয়ে পড়ল। এটা কি জঘন্য! কে করলো এই? কে ফাঁদ সেট করলো আমাদের বাড়ির জন্য? মায়ের চোখে আগের মতো কাজ ফেটে গেল। সে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, আল্লাহর নাম, আমার ছেলেকে এমন মলিনের জালে জড়াবেন কেন? তুমি আমার ছেলেকে রেহাই করো। কোনো ভুলের শাস্তি তো আমাদের ছেলেকে দিতে পারো না? পুরো অফিসাররা নথিপত্র দেখি বলেন, এর ওপর একটি চিঠি আছে যেটা স্থানান্তরের চূড়ান্ত প্রমাণ দেখায়, আর ব্যাংকের একটা রসিদ মিলেছে যে টাকাটা বের করে নেওয়া হয়েছে। অভিযোগকারী এই ব্যক্তি দাবি করেছেন যে কাগজপত্র ও টাকা ঈশানের মাধ্যমে নিজেদের কাছে পাঠানো হয়েছে। ঘরের মধ্যে হাহাকার চরমে। সবাই একে অন্যকে প্রশ্ন করছে, কিভাবে, কেন। কেউ কোনো সম্ভাবনা ধরছে না। ঈশান চোখ নামিয়ে বসলো, মাথা নিচু করে। অজস্র প্রশ্ন ভেতরে যাচ্ছে, কিভাবে এমন হলো। সে শুরুতে জানে না সত্য কি। এখন একটা জিনিস সে ঠিক জানলো, এটা স্বাভাবিকভাবে এগোবে না। তার চোখে শীতল ক্ষুধা। সে ভেবেই পেল যে কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে। পায়ের তলা যেন কাটা। হঠাৎ ঈশানের নজর একটি ক্ষুদ্র উপাদান পড়ল, আলমারির তালার দাগ, কিছু কুয়াশা চিহ্ন। সে অতি ক্ষিপ্ত গতিতে মাথা ঘোরালো। কি ভাবছে তা স্পষ্ট। মনে হলো যাকে সে সবচেয়ে বিশ্বাস করেছে, যার কাছে সব গোপন রেখেছে, ও কারণেই এমন হচ্ছে। তার দিকে তাকি রায়ন চিৎকার করে বলল, ঈশান, তুই কি বুঝছিস না? তুই যদি সত্যি অন্যায় না করে থাকলে নির্বুদ্ধরা কেন তোর উপর আবার অভিযোগ আনছে? ঈশান চিৎকার করে উত্তর দিল না। তার চোখের ভেতর পড়ছে এক ধূসর সন্দেহ। সে জানে ঘরের ভেতর কোথাও কোনো ছায়া আছে যা এখনো নিঃশব্দে হাঁটছে। সবাই মিলেই থানায় ছুটে গেল অভিযোগ প্রত্যাখ্যান করতে, কিন্তু অফিসাররা তাদের বলল, প্রাথমিক ও প্রমাণ অভিযোগ থাকলে গ্রেফতার করা ছাড়া পথ নেই। ঈশানকে আস্তে করে হাত করা পড়ালো। মুখে অজস্র দর্শক, বন্ধু, নিকটজন। কেউ কেউ কান্নে ফেটে পড়ল, এটা কি কারো পরিকল্পনা? কার জন্য? ঈশান চিৎকার করে বলতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। তার চোখে কেবল একটাই ছবি ভেসে উঠল, রাতের মধ্যে আলমারির গোপন তালা, তুলির অচেনা চেহারা। ধীরে ধীরে বুঝে উঠল সবকিছু তুলি করেছে। এই উপলব্ধি হতেই লাথি মারল, বুকে জ্বালানো আগুনের মতো। সবকিছু নাই, আমার কাগজপাতি নেই, আমার টাকাও নেই। রাতে সেই দীর্ঘ পথ পেরিয়ে যখন তুলি এক পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন আকাশে মেঘ জমে আছে, বাতাসে এক অদ্ভুত ভারী ভাব। তার চোখে এক অজানা ভয়। তবু সে এগিয়ে গেল, হাতে শক্ত করে ধরে রাখা ব্যাগটা যেন তার সমস্ত অপরাধের ভার। দরজা ঠেলে ভেতরে ঢুকতে সামনে দাঁড়িয়ে থাকা একজন লোক ধীরে ধীরে ঘুরে তাকালো। তার মুখে হালকা হাসি, চোখে এক ধরনের সন্তুষ্টি। ওর ভাই হৃদয়। গ্রেট,
আমি জানতাম তুই পারবি। তুলি, তোর মতো বোন পেয়ে আমি গর্বিত। তুলির কণ্ঠ কাঁপছিল। সে ব্যাগটা টেবিলের উপর রাখলো, কাগজপত্র আর টাকা সব বের করে দিয়ে বলল, ভাইয়া, তুমি আমাকে দিয়ে এসব কেন করালে? এটা তো ভুল কাজ। এই কাগজপাতি, এই টাকাগুলো কোম্পানির জিনিস, এসবের জন্য ঈশান বিপদে পড়তে পারে। হৃদয় হঠাৎ হেসে উঠল। হাসিটা এমন যেন মনের গভীর অন্ধকার থেকে বেরিয়ে আসা একটা প্রতিধ্বনি। আমি তো চেয়েছিলাম ও বিপদে পড়ুক। তুলির থমকে গেল, চোখ বড় হয়ে গেল, গলায় কথা আটকে গেল। কি বললে তুমি ভাইয়া? তুমি চাও ঈশান বিপদে পড়ুক? কেন? হৃদয়ের চোখে হঠাৎ এক ভয়ানক আগুন জ্বলে উঠল। মুখে হালকা হাসি, কিন্তু সে হাসির মধ্যে জমে আছে বহু বছরের প্রতিশোধ। হ্যাঁ, ঠিকই বলছি। তুলি, ওর জন্যই একদিন আমার জীবনটা শেষ হয়ে গিয়েছিল। ওর জন্যই সবাই আমাকে ঘৃণা করেছিল। ওর জন্য আমাকে ভার্সিটি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। মনে আছে একদিন আমার থেকে একটা ভুল ধরেছিল, সবার সামনে শিক্ষককে জানিয়েছিল। সেদিন সবার সামনে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, বন্ধুরা হাসছিল, শিক্ষক চেঁচাচ্ছিল, আমি লজ্জায় মরছিলাম। একটা থেমে থাকা নিঃশ্বাসের মতো চুপচাপ তুলি তাকিয়ে আছে ভাইয়ের মুখের দিকে। আমি সেদিনই ঠিক করেছিলাম, যেদিন সুযোগ পাবো ওর জীবনটাকেও তছনছ করে দেব। আজ সেটা করলাম। তুলি, আজ আমার প্রতিশোধ পূর্ণ হলো। তুলির কণ্ঠ শুকিয়ে গেল, মুখে ভয়, বুকের ভেতরটা কাঁপছে। ভাইয়া, তুমি এত বড় কথা আমার কাছ থেকে লুকালে? এসব আগে বললে না কেন? আমি তো না জেনেই ওর জীবন শেষ করে দিলাম। হৃদয় একটা তিক্ত হাসি দিল, চোখে ঠান্ডা বিষের ছায়া। তোকে আগে বললে তুই এই কাজটা করতি না। তুলি, তুই বেশি নরম, তোর মন দুর্বল, তাই তোকে সত্যিটা বলি। আমি জানতাম তুই যদি না জানিস তবে এই কাজটা হবে। তুলির চোখে জল চলে এলো। সে কাঁপা কাঁপা হাতে মুখটা ঢেকে পড়ল। আমি না জেনে কত বড় অন্যায় করে ফেললাম ভাইয়া। ঈশান তো কিছু জানেই না, সে নির্দোষ। হৃদয় তখন নির্লজ্জভাবে হেসে উঠল, যেন তার মনের ভার হালকা হয়ে গেছে। জানিস, এখন এই মুহূর্তে ওকে পুলিশ ধরে নিয়ে গেছে হয়তো। আমার মনের শান্তি পেয়েছি আজ। অনেক বছর ধরেই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমি। তুলি স্তব্ধ হয়ে গেল, তার চোখে বিস্ময়, মুখে ভয়, বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। কি বললে? পুলিশ কেন ধরবে ওকে? কারণ ওর নামে অভিযোগ দিয়েছি। কোম্পানির কাগজপত্র চুরি, টাকা আত্মসাৎ, সব প্রমাণ ওর ঘরে রেখে দিয়েছিলাম আমি। ও এখন জেলে থাকবে, ও আমার মতো কষ্ট পাবে। আজ আমি শান্তি পেলাম তুলি, আমি আজ প্রতিশোধ নিলাম। তুলির চোখে জল জমে গেল, তার শরীর নিস্তেজ হয়ে গেল। চেয়ারে বসে পড়ল ধপ করে, মুখে কেবল একটাই শব্দ, আমি না জেনে ওর জীবনটা শেষ করে ফেললাম। আল্লাহ, আমি কি এমন করলাম? তার কণ্ঠে অনুতাপ, চোখে অপরাধ বোধের আগুন। ভাইয়ের হাসি পেছনে মিলিয়ে যাচ্ছে, কিন্তু তুলি মনে কেবল একটাই শব্দ প্রতিধ্বনিত তুলছে, প্রতিশোধ। আর সেই শব্দের ভেতরেই হারিয়ে গেল তার সমস্ত শান্তি, ভালোবাসা আর বিশ্বাস। বিকেলের হালকা রোদটা যেন আজ তুলির গায়ে আগুনের মতো লাগছে। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে অপরাধ বোধে। মাথার ভেতর কেবল একটাই শব্দ প্রতিধ্বনিত তুলছে, পুলিশ ধরে নিয়ে গেছে। তুলি আর এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। চুল খুলে পড়ে গেছে মুখের উপর, চোখের নিচে ক্লান্তি আর আতঙ্কের ছাপ। রিকশায় বসে বুক চেপে কান্না চেপে রেখেছে, কিন্তু চোখের জল থামছে না। থানার সামনে দাঁড়াতেই তার বুকটা আরো ভারী হয়ে গেল। ভিতরে ঢুকে অফিসারকে বলল, আমি ঈশান চৌধুরীর স্ত্রী, ওকে একবার দেখা যাবে? অফিসার তাকিয়ে দেখলো ওর ভেজা চোখ, তারপর মাথা নাড়ল। 2 মিনিটের বেশি না, বুঝলেন? তুলি ধীরে ধীরে ভেতরে ঢুকলো। লোহার গড়াদের পেছনে ঈশান দাঁড়িয়ে, মুখে ক্লান্তি, চোখে রাগার অবিশ্বাস। সেই চোখে দৃষ্টি তুলিকে কেটে ফেলল ভেতর থেকে। ঈশান, বিশ্বাস করো, আমি এমনটা চাইনি। আমি জানতামই না ভাই এসব করছে। আমি তো শুধু ওর কথায়। থামো তুলি, আর কিছু বলো না। আমি তো তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম। হ্যাঁ, আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবাসতাম, কিন্তু তুমি আমার ভালোবাসা নিয়ে খেললে। তুলির বুক কেঁপে উঠল, গলা শুকিয়ে গেল। না ঈশান, বিশ্বাস করো, আমি বুঝতেই পারিনি এটা এমন হবে। ভাই আমাকে না বলেই সব করিয়ে নিয়েছে। আমি ভেবেছিলাম এটা তোমার অফিসের কাজে সাহায্য হবে। ঈশান নিঃশব্দে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে বলল, তোমার ভাই? কার কথা বলছো তুমি? হৃদয় আহমেদ, ও আমার ভাই। ঈশানের মুখ শক্ত হয়ে গেল, চোখে হঠাৎ এমন এক দৃষ্টি ফুটে উঠল, যেন অনেক পুরনো ক্ষতের কথা মনে পড়ে গেছে। হৃদয় আহমেদ, এখন সব বুঝতে পারছি। ও ছিল আমার ভার্সিটির সিনিয়র। ও মেয়েদের সাথে খেলা করত, প্রজেক্টের নামে, বন্ধুত্বের নামে
একটার পর একটা মেয়েকে ঠকাতো। একদিন আমি নিজে কমপ্লেন করেছিলাম ওর বিরুদ্ধে। ওকে শাস্তি দিয়ে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়। তখন থেকেই ওর চোখে আমার জন্য ঘৃণা, প্রতিশোধ। আর এখন বুঝলাম সেই প্রতিশোধের হাতিয়ার বানিয়েছে তোমাকে। তুলি নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সে পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা অনুভব করলো, চোখ দিয়ে অঝরে জল ঝরছে। আমি জানতাম না ঈশান, আমি কিছুই জানতাম না। আমি ভাবতাম ভাইয়া ভালো কিছু করছে। আমি ভুল করেছি। আমি তোমাকে না জেনে অন্যায় করেছি, কিন্তু এখন সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি ঈশান, খুব ভালোবাসি। ঈশান নীরবে তাকিয়ে রইল তার দিকে। সেই চোখের মধ্যে হাজারটা প্রশ্ন, হাজারটা অভিমান। তোমার ভালোবাসার দরকার ছিল না তুলি। আমি শুধু চেয়েছিলাম একটু বিশ্বাস, সেটা পর্যন্ত পেতে পারিনি। তুলি চোখে জল ঝরছে নীরবভাবে। সে গড়াদার পাশে এসে কাপা হাতে ঈশানের হাত ছুঁয়ে বলল, আমি তোমার বিশ্বাসটা হারিয়েছি, কিন্তু ভালোবাসাটা হারাতে পারবো না কখনো। তুমি বিশ্বাস করো আর না করো ঈশান, আমি এখন তোমাকে মন থেকে ভালোবাসি। ঈশান ধীরে ধীরে হাত সরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। তুলি এক পা পেছনে সরে গেল। তার চোখের সামনে ভাসছে ঈশানের মুখ, ঠান্ডা লোহার গড়া, আর তার নিজের অপরাধের ভারে ভেঙে পড়া মন। বাইরে বেরিয়ে এসে থানা গেটে দাঁড়িয়ে যখন সে আকাশের দিকে তাকালো, তখন তার চোখে শুধু একটাই প্রতিজ্ঞা, এই ভুলটা আমি ঠিক করবো ঈশান, যেভাবেই হোক। রাতের অন্ধকারে তুলির চোখে নিদ্রা নাই। ওর ভেতরে অপরাধের অগ্নি এত জ্বলছিল যে ঘুম কেবল দোষারোপের মতো মনে হচ্ছিল। ঈশানের অশ্রু, তার অভিযোগ, পরিবারের ধ্বংস, সবকিছু মিলেমিশে তুলির বুক নেড়ে দিয়েছে। আর একটু হড়বড় করে বাঁচতে পারলো না। সিদ্ধান্ত হয়ে গেছে, নিজের সব সত্য বের করে আনবে, যেভাবে হোক ঈশানের নাম মুছিয়ে দেবে। তুলির গভীর নিঃশ্বাস নিয়ে প্রস্তুতি নিল। বাইরে অন্ধকার, বাতাসে হালকা কুয়াশা, এটাই ছিল তার সঙ্গী। ব্যাগে রাখলো জিপ, ল্যাপটপ, গ্লাভস, একটি ছোট্ট ক্যামেরা, কাগজ কলম আর দরকারের মতো কিছু নথিপত্র পড়ে নেবার জন্য ঝুড়ি। মনের ভেতর তখন একটাই কথা, প্রমাণ জোগাড় করতে হবে। যদি না এখন আমি করি, কেউ করবে না। হৃদয়ের বাসা ছোট, সেখানে তুলি আগেও বহুবার গিয়েছিল। হৃদয় যেহেতু বাড়ি থাকে না, তাই সে আলাদা একটা ছোট বাড়ি করেছে। তুলির আজ পা কিছুটা কাঁপছে। কিয়দশ লুকিয়ে দরজার সাথে থাকা চাবি জোর করে ঘুরিয়ে খুলল। বাড়ির কক্ষের নামফলক ঝুলছে দরজার উপরে। ভিতরে অচেনা নীরবতা। দরজার মুখটা টেনে সে ধীরে ধীরে ঢুকলো। মন কয়েকবার বলছিল এটা ভুল, তুই কিছু ভাঙবি না, কিন্তু অপরাধবোধের আগুন কিছুতেই মলিন হচ্ছিল না। হৃদয়ের ঘরটা অযথা সাজানো, কাগজপত্র, একটি পুরনো ল্যাপটপ, কাত করে রাখা কিছু নথি। তুলি চুপচাপ দরজা বন্ধ করে ল্যাপটপ জ্বালালো। খুঁটিনাটি খুঁজতে শুরু করলো। প্রথমেই চোখ পড়ল একটি খাম, ব্যাংকের রসিদের ছবি, একাধিক ইটা ট্রান্সফারের রিসিপ্ট আর এক স্ট্যাম্প লাগানো কাগজপত্র। তুলির হাতে ভাঁজ করা কাগজটা উঠতেই বুকটা অবশেষে কাঁপল। কাগজগুলোতে স্পষ্ট লেখা আছে কোম্পানি, কাগজপত্রের নম্বর, ট্রান্সফার রসিদ আর একটি নাম, যে নামটি সবকিছুতে যোগ করেছে। তার হাত কাঁপছে, কিন্তু সে থামলো না। ল্যাপটপ খুলে দেখলো একটি ফোল্ডারে মুঠোফোন নম্বর, ইমেল লিপি আর সবচেয়ে নিচে একটা ফোল্ডার, প্রজেক্ট ডক নামে। ফোল্ডারের মিথ্যে নামের ভেতরে রয়ে গেছে কাগজপত্র, যেগুলো দেখে তুলির চোখ অটলভাবে ফুলে উঠল। কোম্পানির গোপন নথি, কপি করা কাগজপত্র আর বেশ কিছু ফাইল, যেখানে ছিল টাকার লেনদেনের প্রমাণ। ওর বুক ব্যথা করছে, মুখ শুকিয়ে গেছে। তখনই চোখে পড়ল একটি ভিডিও অডিও ফাইল। নামটা দেখে হৃদয় কৃত্রিম শব্দ করলো, যেন চাষার ছাড়া কাটা ঝরে পড়ল। তুলি কাপা হাতে প্লে বাটন টিপল। কিছু কলকারখানার শব্দ, তারপর হৃদয়ের কণ্ঠ, আরেকজনের কণ্ঠ, আর হৃদয় স্বচ্ছন্দে বলে যাচ্ছে, আমি সবকিছু করে দিয়েছি, শোনো, ঈশান যেন ছাড়া না পায়। হাসিটা ছিল কুটিল। তুলি কান পাতল, প্রতিটা শব্দ তার কানে চুরি হয়ে এলো। একটু সময় নেবে ভেবেছিল তুলি, কিন্তু আর বাকি নেই। সে দ্রুত অডিও ক্যামেরা রেকর্ড করলো, নথিগুলো ছবি করে ফেললো, ব্যাংক রসিদগুলো ক্লিয়ার ছবি তুলল। হাত যতই কাঁপুক সে থামল না। প্রমাণ যত বেশি, ঈশানের মুক্তির আশাও ততই ধাপে ধাপে বড় হয়। হঠাৎ দরজার সাইড থেকে কিছু শব্দ এলো কিনা, তুলে হঠাৎই মাটিতে লুকিয়ে পড়ল। কল্পনায় মনে হলো যেন আকাশ ভেঙে পড়েছে। দরজায় পা রাখা হলো, হৃদয় ফিরে এসেছে। সে ধীর পায়ে কক্ষের ভেতর ঢুকলো।
কাপড় ছেড়ে টেবিলে বসলো। কিছু না ভেবে ফোন টিপতে লাগলো। তুলির শ্বাস কমিয়ে দিল। মনটা গুড়ি গুড়ি করে বেঁধে রেখেছিল যেন কোনো কিছুই চোখে না পড়ে। হৃদয় চোখ কুচকে বসে টেবিলে রাখা কাগজপত্রের দিকে তাকালো। চিন্তার গহ্বরে সে ছিল না। তুলি তখন সুযোগ বুঝে ধীরে ধীরে নেমে দাঁড়ালো। ব্যাগটা টেনে ফোনের মিউজিক মুছে ক্যামেরা বন্ধ করলো। হৃদয়ে চলে যাওয়ার পরই কক্ষের দরজা অবচেতনভাবে ঠেলে বন্ধ করলো, যেন কেউ না শোনে। হাত ধীরে ধীরে কাঁপিয়ে বেরিয়ে এসে দরজায় তালা লাগিয়ে দিল। সার শরীরটা যেন পানির মতো কুড়ে গেল। রাস্তায় ফেরার পথটা দীর্ঘ মনে হলো। ব্যাগটা ভারী, কিন্তু ওর ভেতর আরেক ধরনের হালকা শ্বাস কাজ করছিল। প্রথমবার স্বস্তির স্বাদ। তবে বুঝতে পারছিল এখন শুরু হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ। প্রমাণ শুধু সংগ্রহ করলেই হবে না, কোথাও নিরাপদভাবে পাঠাতে হবে। কাউকে বিশ্বাস করতে হবে, কাউকে যিনি সত্যিকার অর্থে সাহায্য করবেন। পরের দিন ভোরেই তুলি একটি বিশ্বস্ত মানুষের খোঁজ করলো। একজন অ্যান্টিকোর পুরনো সহকর্মী, যে কেবল ঈশানের নয়, শহরের সৎ মানুষদের কথাও মানেন। তুলি অল্প কথায় ব্যাখ্যাগুলো, ছবি ও অডিও ক্লিপ দেখালো। লোকটির চোখে হতবাকির ছাপ দেখা গেল। সে ধীরে ধীরে বলল, তুমি ঝুঁকিতে আছো তুলি। আমরা এখনই থানা যাচ্ছি না। প্রথমে এই প্রমাণগুলো সুরক্ষিত স্থানে রেখে দেব, তারপর আইনজীবীদের মাধ্যমে এগুলো জমা করা ভালো। তুলি সেই পরিকল্পনাটা মেনে নিল। প্রথমে প্রমাণগুলোকে একটি এনক্রিপ্টেড ড্রাইভে কপি করলো। তারপর কাগজগুলো নকল দুটি করে মানে একটাকে গোপন স্থানে রেখে এলো, একটা দিল শহরের আরেকজন নির্ভরযোগ্য লোকের কাছে। এই কাজ পরে কদমে তাকে নিজের সর্বোচ্চ ঝুঁকিতে ফেলবে। কিন্তু ঈশানের মুক্তি আর পরিবারের লজ্জা মুছতে সে মরিয়া। রাতের শেষ ভাগে যখন সে অ্যাপার্টমেন্টের জানালার ধারে ঝুঁকে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো, মনে মনে একচারা ফিসফিস করলো, আমি এখন থেকে কোনো ভয়ে দেখব না, সৎ পথে দাঁড়াবো আর সত্যকে সামনে আনবো। তুলি ঠিক করলো আগামীকাল তিনি পুলিশের কাছে যাবেন না। আগে আইনজীবী, পত্রিকা এবং দুজন সৎ ব্যক্তি ধীরে ধীরে সবকিছু খোলাসা করবেন। তুলির হাতে ছিল প্রমাণ। কাজটা বিপজ্জনক, কিন্তু সত্যের পক্ষে তার সাহস ছিল আরো বড়। সে জানতো এখন থেকে তার প্রতিটি পা সতর্কতা আর দৃঢ়তায় ভরা থাকবে। এক সপ্তাহ পেরিয়ে গেছে। এই সময়টায় তুলির জীবন যেন থমকে গিয়েছিল। দিনরাত এক করে কারোর সাহায্য ছাড়াই সে প্রতিটি প্রমাণ জোগাড় করেছে। রশিদ, ব্যাংক ট্রানজ্যাকশন, অফিসের সিসিটিভি ফুটেজ, সবকিছু প্রমাণের ভারে এখন তার ভাইয়ের মুখোশ খুলে গেছে পুরোপুরি। আজ সকালে থানায় হাজির হয়ে তুলি সব প্রমাণ জমা দিল। কর্তৃপক্ষ খতিয়ে দেখেই বলল, মিস্টার ঈশান রহমান নির্দোষ। ঈশানের মুখে সেই মুহূর্তে কোনো শব্দ ছিল না, শুধু স্থির নিস্তব্ধ দৃষ্টি। দুপুরের পর ঈশান বাড়ি ফিরল। বাড়ির সবাই ছুটে এলো। মা চোখের জল মুছতে মুছতে বলল, বাবা তুই ফিরে এলি? ঈশান কেবল মাথা নোয়ালো, তারপর নিঃশব্দে সোফায় বসলো। তুলি দূরে দাঁড়িয়েছিল, ভয়ে অপরাধ বোধে কাঁপছিল তার শরীরটা। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকলো হৃদয়। তুলির ভয়ে চোখে তার অনুতাপের ছায়া। সে এগিয়ে এসে নিচু গলায় বলল, ঈশান, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমার প্রতিশোধের আগুনে তুই পড়েছিস, আমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি। ঈশান ধীরে ধীরে চোখ তুলে তাকালো তার দিকে। মৃদু কণ্ঠে, মৃদু কিন্তু দৃঢ় স্বরে বলল, ভুল তো মানুষই করে, কিন্তু কিছু ভুল এমন হয় যা পুরো জীবন পাল্টে দেয়। তবু তুমি যেহেতু স্বীকার করেছো, শেষবারের মতো তোমাকে ক্ষমা করলাম। আশা করি এই ক্ষমাটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে। ঘরে তখন নিস্তব্ধতা নেমে এলো। হৃদয় মাথা নিচু করে চলে গেল। তুলি স্থির হয়ে দাঁড়িয়েছিল, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। ঈশান একবারও তার দিকে তাকালো না, শুধু বলল। তুলি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর শুধু একটাই শব্দ, তুমি যা করেছো সেটা ভালোবাসার নামে সবচেয়ে বড় আঘাত ছিল, কিন্তু হয়তো কোনো একদিন সময় সব বুঝে দেবে। আমি ভালোবাসি তোমাকে ঈশান, সত্যিই ভালোবাসি। তবু আজ সেই ভালোবাসার উত্তর নিঃশব্দের মধ্যেই হারিয়ে গেল। রাতটা ছিল অদ্ভুত শান্ত। চাঁদের আলো জানালার পর্দা পেরিয়ে ঘরে ঢুকছিল ধীরে ধীরে। ঈশান বিছানার পাশে বসে একটা বই উল্টাচ্ছিল, নিঃশব্দে, কিন্তু মনে হচ্ছিল তার চোখে কোনো শব্দে পৌঁছাচ্ছে না। বুকে একটা ভারী নীরবতা জমে আছে। তুলি ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে ঢুকলো। চোখ লাল, চুল এলোমেলো, ঠোঁট কাঁপছে। সে কিছু না বলে হাঁটু গেড়ে ঈশানের সামনে বসে পড়ল। তারপর এক ঝটকে ঈশানের পা জড়িয়ে ধরল। আবেগে কাঁপতে থাকা কণ্ঠে বলল, ঈশান, আমি সত্যিই খুব খারাপ করেছি।
আমি না জেনেই তোমার জীবনটা নরকে পরিণত করেছি। তুমি চাইলে আমাকে ঘৃণা করো, তবু প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঈশান চমকে উঠল, বইটা আস্তে করে পাশে রাখলো, নরম কণ্ঠে বলল। তুলি ওঠো, এভাবে মাপ চাইতে হয় না। তুলি মাথা নাড়ল, চোখের জল গড়িয়ে পড়ছে তার হাতের উপর। না, আমি উঠবো না যতক্ষণ তুমি মন থেকে না বলবে যে তুমি আমাকে ক্ষমা করেছো। আমি এখানেই থাকবো। ঈশান ধীরে ধীরে নিচে নেমে বসলো, তার দুহাত তুলির মুখের দুপাশে রাখলো, চোখের জল মুছে বলল। তুমি ভুল করেছো, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার চোখের এই অনুতাপটাই প্রমাণ করে তুমি খারাপ নও। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তুলি। তুলি থরথর করে কেঁপে উঠল, তার চোখে একসাথে স্বস্তি আর ভালোবাসার অশ্রু জমে গেল। সে ধীরে ঈশানের বুকে মুখ লুকিয়ে দিয়ে বলল। তুমি জানো না আমি এখন কতটা তোমাকে ভালোবাসি। ঈশান মৃদু হাসলো, তার কপালে আলতো করে চুমু খেয়ে বলল। ভালোবাসা মানেই ভুলের পরেও পাশে থাকা তুলি। ঘরে তখন শুধু চাঁদের আলো আর দুজন মানুষের হৃদয়ের নরম নিঃশ্বাসে তৈরি হচ্ছিল এক নতুন শুরু।